সবাই সবার opinion দিতে পারো, no problem. যা বলেছি তার আনসার যদি মতামত থাকে সেটা দাও, পাল্টা কোশ্চেন করো না। মনে হয় আজকের ক্লাসের উপর ভিত্তি করে তার সিদ্ধান্ত দিবে। আজকে শুধু কোয়ালিটি কন্ট্রোল নিয়ে আলোচনা করব, কোয়ালিটি কন্ট্রোল অফ ফিড, পিলেট ফিড অথবা ফিনিশ প্রোডাক্ট। এটার মধ্যে বেশ কিছু জিনিসপত্র চলে আসবে আর কি, এভরিথিং রিগার্ডিং কোয়ালিটি কন্ট্রোল। হাবিবা 41 আছে, সে জয়েন করে নেই। স্যার পড়া যদি একটু কমাই দেন তাহলে দেওয়া যায়। গোপাল, জি স্যার। would it be a problem to attain immediately after theory the lab part, No sir. as the style would be like the midterm? Okay sir, but when we write in মানে স্যার যখন আমি কপি খাতায় লিখলাম তাহলে ভালো হতো, মানে আইকিউ ওই কুইজ বেসিসে স্যার যখন খাতায় হইতো তাহলে ভালো। যদি মোবাইলে হয় তাহলে ভালো, দিতেই হয় তাহলে যেখানে দাও। Hey, anybody else? Item number 54. কাইসার আছে? কাইসার আইডি কত? স্যার 46 46 কই দেখি না, আসে নাই। আমাদের হুজুর কোথায়? কত আইডি 19 না আছে? আসসালামু আলাইকুম। জি স্যার আছি। এই চুপ করে থাকো কেন হুজুর, বলো মতামত কি? পরীক্ষা দিলেই তো ঝামেলা শেষ, তাই না? স্যার রিট পরীক্ষার পরে আবার ল্যাব আবার মানে ইন্টারনেটের মাধ্যমে ফোনে দেওয়া স্যার ঝামেলা মনে হয় স্যার, না নিলে ভালো হয় স্যার। এটা মানে যখনই দাও ওইরকমই স্টাইল হবে আর কি। যাই হোক, আরেকটা ইয়ে দেখেছো যে তোমাদের পরীক্ষা একটু লেন্দি হবে, অন্য প্রিপারেশন নিয়ে যাওয়া লাগে স্যার। একসাথে দুইটা না হলে ভালো হয় স্যার। তোমাদের পরীক্ষা লেন্দি হবে, আমরা 1 তারিখ পর্যন্ত তোমাদেরকে ধরে রাখবো অবশ্যই অলিম্পিয়াডে সবাই পার্টিসিপেট করা অথবা পার্টিসিপেট না করলেও দর্শক হয়ে থাকার জন্য। দেয়ারফর পরীক্ষা লেন্দি হবে, সো পরে হলেও সমস্যা নেই। যারা আগে দিতে চাও তাদেরকে ধন্যবাদ, আমি চাচ্ছিলাম আগে নিতে, অ্যাপারেন্টলি তোমরা যদি অ্যাকসেপ্ট না করো অবশ্যই হবে না। তখন হচ্ছে আমি ভাবছিলাম যে থিওরির সাথে দিলে হয়তো ভাইবা নেব না, এখন দেখি ভাইবা নিতে হবে। দ্যাটস ফাইন, নো প্রবলেম। আমরা স্যার পরীক্ষার মাঝখানে 2 দিন গ্যাপ আছে, আর 1-2 দিন বেশি দিলেও তাহলে দেওয়া যায়। আচ্ছা ঠিক আছে, তোমরা চিন্তা করতে থিওরির সাথে নিলে ভালো হয় স্যার। হ্যাঁ কে মোবারক? জি স্যার। এতক্ষণ কথা বলো নাই কেন? আমি তো ভোট চাচ্ছিলাম, ম্যান কোথায় ছিলাম? স্যার অনেকে এইভাবে আচ্ছা আমি প্রপোজাল দিলাম, তোমরা চিন্তা করো। এখন তো সবাই যার যার বাসায় আছো, হয়তো মিট আপ করলে আরো অনেক কিছু বের হয়ে আসতে পারে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, সুবিধা অসুবিধা সবকিছুই। এরপরে আমাকে জানাতে পারো। আমার কোয়েশ্চেন রেডি আছে, অফকোর্স তোমরা জানো আমি একটু আগে ভাগে কাজ করে রাখি। কোয়েশ্চেন রেডি, সো চাইলেই পারবা আর কি।
স্যার আমরা যদি অনলাইনের মাধ্যমে অর্থাৎ ফোনের মাধ্যমে যদি কুইজ সিস্টেমে পরীক্ষা দিই সেক্ষেত্রে কি আমাদের ভাইবা দেওয়া লাগবে না? এইবার আমি আসলে দুইটার মধ্যে একটা ভাইবা নিতে চাচ্ছিলাম, ডেটা টেকনোলজি ভাইবা নিব, ফিড প্রসেসিং এ ভাইবা নিব না যদি খুব তাড়াতাড়ি পরীক্ষা শেষ করা যায়। আর লেন্দি হলে তো আমার আরো অনেক কিছু মাথায় আসবে, তখন তো মনে হবে যে ভাইবা নেব। স্যার পরীক্ষা যেহেতু লেন্দি হবে তাহলে স্যার আমরা দুইটাই একসাথে আমাদের হচ্ছে গ্যাপ দেন আর 2 দিন, তাহলে দুইটাই একসাথে দিই থিওরি এবং ল্যাব, তাহলে স্যার মনে হয় কারো কোনো না। সমস্যা থাকবে না এক্ষেত্রে, কারণ যথেষ্ট সময় পাবে পড়ার জন্য। থিওরি তো শিডিউল, সেটা তো হয়ে যাবে, তাই না? সমস্যা না, তোমরা চিন্তা করো, করতে থাকো, এরপরে আমাকে ফিডব্যাক জানিও। আজকে স্লাইড দেখা যায়? জি স্যার দেখা যাচ্ছে। কোয়ালিটি কন্ট্রোল ইন ম্যানুফ্যাকচারিং অফ কমপ্লিট ফিড, এটা যে কোনো কমপ্লিট ফিড হতে পারে, that can be poultry feed, cattle feed, হ্যাঁ, that can be TMR, PMR, whatever you heard about feed, যেটা কমপ্লিট অথবা পার্শিয়াল প্রসেস করে রেডি করে কে ফিডিং করানো যায়, সবগুলোই কমপ্লিট ফিড, রাইট? আমরা মোস্টলি ফোকাস করব হচ্ছে যে প্লেট ফিডের কোয়ালিটি। So first come with quality and quality control. What is quality? Quality can be defined as the fitness for use or meeting an expectation or degree of excellence or conforming to a standard. So এখানে অনেকগুলাই টার্ম চলে আসছে যেগুলা অলমোস্ট সিমিলার মিনিং, রাইট? ফিটনেস ফর ইউজ, একটা জিনিসের ভালো কোয়ালিটি তোমার পোল্ট্রি ফিডে যেটা পাচ্ছ তোমরা, যেটা তোমাদের পয়েন্ট অফ ভিউ থেকে যে বেস্ট কোয়ালিটি অ্যান্ড ইট ক্যান ইজিলি বি ইউজড উইদাউট হ্যাভিং এনি ডাউট, সেটাই হচ্ছে ফিটনেস ফর ইউজ, রাইট? মিটিং অ্যান এক্সপেকটেশন, যে আমাদের অলওয়েজ একটা এক্সপেকটেশন থাকে অ্যানিমাল পারফরমেন্স, যার জন্য যেসব ইনগ্রেডিয়েন্ট অথবা যেসব ফিড প্রডিউস করব, সেই ফিডের বায়োঅ্যাসের মাধ্যমে অথবা ফিডিং ট্রায়ালের মাধ্যমে যদি আমাদের এক্সপেকটেশন ফুলফিল হয়, দ্যাট ইজ অলসো রেফার টু দ্য কোয়ালিটি। ডিগ্রি অফ এক্সিলেন্স, যেটার জন্য আমরা কোনো ইনগ্রেডিয়েন্টকে অথবা কোনো পিলেট ফিডকে আমরা বলতেছি বেটার অথবা বেস্ট। এই যে টার্ম চলে আসছে যেসব যেসব কোয়ালিটির কারণে, সেগুলো হচ্ছে ডিগ্রি অফ এক্সিলেন্স অ্যান্ড কনফার্মিং টু এ স্ট্যান্ডার্ড, এটা একইভাবে চলে যাচ্ছে মিটিং অ্যান এক্সপেকটেশন। এই টার্মগুলাই অ্যাকচুয়ালি কোয়ালিটি এনশিওর করে ইন টার্মস অফ অ্যানিমাল, ফর অ্যানিমাল ফিড স্পেশালি, রাইট? And the second one is the quality control has been defined as a system for ensuring the maintenance for proper standard by periodic inspection of the process. এই যে তোমার বেস্ট কোয়ালিটি পিলেট ফিড তৈরি করবা, রাইট? এইটা ইকুয়ালিটি এনশিওর করার যে প্রসেস by periodic inspection and for maintaining the proper standard, এই যে প্রসেসটা এটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল। কোয়ালিটি এনশিওর করার জন্য যে প্রসেস ফলো করবে সেটাই কোয়ালিটি কন্ট্রোল, রাইট? ফিডের কোয়ালিটি কন্ট্রোল করতে আমি একটু সুইফট যাব, আমাদের আজকে বেশ কিছু স্লাইড আছে, মনে হয় around 20. Any good feed quality control program contain 4 components. First one, ingredient quality. We are going to start from the selection or choosing of ingredient. এখান থেকে আমাদের শুরু, রাইট? এবং শেষ হচ্ছে গিয়া আমাদের ফিশ প্রোডাক্টের পারফরমেন্স দিয়ে, তার এক্সপায়ার ডেট, তার হচ্ছে নিউট্রিয়েন্ট কন্টেন্ট, তার কেমিক্যাল কম্পোজিশনস, হ্যাঁ, কোনো টক্সিক ম্যাটেরিয়ালস কন্টেইন করে কিনা, এন্ড ওভারঅল তার পারফরমেন্স কিরকম। So from the beginning of a manufacturing pellet feed to the consumption of this one and having the results, এই পর্যন্ত টোটাল যে প্রোডাকশন চেইন
এইটার এর মধ্যে আমাদের যত অ্যাক্টিভিটি আছে প্রত্যেক স্টেপে আমাদের কোয়ালিটি এনশিওর করার জন্য কিছু প্রসেস ফলো করতে হয়। নাম্বার 1 বললাম যে ইনগ্রেডিয়েন্ট কোয়ালিটি, এরপরে একটু ডিটেইলস পড়বো এগুলো সবগুলো মিলায়। এখন শুধু টাচ করে যাচ্ছি। প্রসেস কন্ট্রোল, finish product quality, and control of toxic substances. Right? Each and every of this item, these are the quality control program major items, right? Major components. Remember, quality control program major components. So এখন আমরা কোশ্চেন করব তোমাদেরকে যে why we should ensure the quality control. এটা অ্যাকচুয়ালি ইজ হবে। সো এখানে কোনো টেক্সট নিয়ে আসিনি, জাস্ট একটা ফিগার নিয়ে আসছি। ফর দ্য নেপালি স্টুডেন্ট, তোমাদের কি এখন আমি মোস্টলি বাংলা বলতেছি, কোনো সমস্যা আছে? বোঝা যায়? জি স্যার। যদি কোথাও কোনো প্রবলেম হয় জাস্ট স্টপ মি এট দ্যাট পয়েন্ট, রাইট? Quality control is important. I haven't brought any text here, just came up with the figure. So let's say we have animal feed. We have a duration of exposure, type, and concentration of the contamination. At the duration of the exposure, it mean process after production of the complete pellet, how long we have expiry date and how long we are going to store. And at that time point, at what to what type of contaminants the feed came across. If the feed quality is better, animal performance will be better. If the feed is contaminated, the results might be negative, and obviously it would be to some extent negative, right? For example, if they're contaminated with the or other viruses as well, some antibiotic residue, that the drug manufacturing and whatsoever, আমরা একটু পরেই হচ্ছে সোর্স অফ কন্টামিনেশন দেখাবো, তখন বুঝতে পারবো। সো এই যে কন্টামিনেন্টস গুলা ক্যারি হবে অ্যানিমাল ইনজেকশনের পরে, আইদার তার ফিজিওলজিক্যাল ডিস্টারবেন্স হবে অথবা কলোনাইজেশন হবে, বায়ো অ্যাকুমুলেশন হবে, বায়ো ম্যাগনিফিকেশন হবে, এবং সাবসিকুয়েন্টলি এইটা প্রোডাক্টে ট্রান্সফার হবে। প্রোডাক্টে ট্রান্সফার হলে অবশ্যই বুঝো আনসেফ ফুড কনজাম্পশন, and that is going to affect the human health as well, right? So that's why if we want to avoid this negative side of by not ensuring the quality of the pellet, there will be consequences in every step, in the animals, in the product, and at the consumer level as well. Therefore, it is really important to control the quality, ensure the quality of complete feed. এখানে অনেক ডেসক্রিপশন চলে আসবে। আমরা আগেই বলেছি যে কোয়ালিটি কন্ট্রোল প্রোগ্রামে উই হ্যাভ 4 কম্পোনেন্ট। নাম্বার 1 ইজ ইনগ্রেডিয়েন্ট কোয়ালিটি। আমি যদি খুব শর্টলি বুঝাই, খুব সিম্পলি, যে আমাদের একটা পিলেট ফিড তৈরি করতে সাপোজ 10টা ইনগ্রেডিয়েন্ট লাগছে, রাইট? এর মধ্যে মেজর আছে 4টা 5টা, মাইনর আছে, কিছু ড্রাগ আছে, এবং কিছু নন নিউট্রিটিভ ফিড অ্যাডিটিভস আছে, লাইক পিলেট বাইন্ডার, ফ্লেভারিং এজেন্ট, কালারিং এজেন্ট, রাইট? সো এই যে 10টা ইনগ্রেডিয়েন্ট আমরা ইউজ করলাম, the better quality we have in the ingredient, the better quality would be in the pellet feed. যত ভালো ইনগ্রেডিয়েন্ট কোয়ালিটি হবে তত ভালো কোয়ালিটি পেলেট আমরা তৈরি করতে পারবো। এবং এটা কেন ইম্পর্টেন্ট তোমরা দেখো, ফার্স্ট ওয়ান, আমরা জানি যে ফিড কস্ট engage about 65 to 70% of the total expenditure in a farm.
among which this 70%, out of this 70%, ingredient cost account about 90% of the cost of pellet feed, right? So এই যে 60% দেখাচ্ছি, 60% এর 90% ingredient cost, right? Therefore, the better the ingredient, the better the quality of the pellet feed or finish. আর কথা হবে, আমরা দুই ভাবে অ্যাসেস করতে পারি। একটা হচ্ছে যে আমরা সেন্সরি ইভালুয়েশন করতে পারি, রাইট, যেটা 2 নম্বরে দেয়া আছে, by looking at color, texture, taste, weight and appearance of the feed ingredient. And number 2, এটা একটু উল্টাপাল্টা হয়েছে। Number 2 be the nutritive value assessment, the chemical composition assessment, right? এই দুই ভাবে আমরা এনশিওর করতে পারি। কুইকার ওয়ান উড বি দ্য সেন্সরি ইভালুয়েশন, যেটা খুবই কুইক। এটার জন্য তোমার ট্রাস্টওয়ার্দি পার্টি সাপ্লায়ার লাগবে, যার কাছে যেখান থেকে যে সব সোর্স থেকে তোমরা ইনগ্রেডিয়েন্ট পেলে ইজিলি ট্রাস্ট করতে পারো, এবং হ্যাভিং এ ভেরি মিনিমাম এক্সামিনেশন ইউ ক্যান স্টোর দ্য ইনগ্রেডিয়েন্টস ফর দ্য ফার্দার প্রসেসিং, সেটা এনশিওর করতে হবে। এবং পিরিয়ডিক্যালি অফকোর্স যতই ট্রাস্টওয়ার্দি তোমার সাপ্লায়ার হোক, পিরিয়ডিক্যালি তোমার কেমিক্যাল কম্পোজিশন অ্যাসেসমেন্ট এন্ড নিউট্রিটিভ ভ্যালু অ্যাসেসমেন্ট করতেই হবে, রাইট? হ্যাঁ, এটাই বলতেছিলাম যে প্রকিউরমেন্ট যে তোমার প্রসেস আছে ইনগ্রেডিয়েন্টের, যেটা পারচেজ প্রসেস, সেটা ট্রাস্টওয়ার্দি হতে হবে এবং খুব মানে কি বলবো, কিছু কিছু সাপ্লায়ার আছে বাংলাদেশে যারা সাপোজ ওয়েস্টার শেল এটার মধ্যে ভেজাল দেয়, রাইট? ডিসিপি এটার মধ্যে ভেজাল দেয়। তোমরা কি জানো ডিসিপির মধ্যে ভেজাল দেওয়া যায়? প্র্যাকটিস করো যারা। ডিসিপি 25 কেজি পর্যন্ত বস্তা পাওয়া যায়। এটা বিভিন্ন ভাবে কন্টামিনেটেড। ভেরি গুড, একটু সেন্স আছে তোমাদের। আমরা ক্যালসিয়াম টোটালি ক্যালসিয়াম সোর্সের জন্য নেই, কিন্তু যে পার্সেন্টে ক্যালসিয়াম লেভেলিং করা থাকে সেই পার্সেন্টে পাওয়া যায় না বিকজ অফ দ্য কন্টামিনেশন, রাইট? সো যতই ট্রাস্টওয়ার্দি হোক তোমার প্রকিউরিং চ্যানেল, মাঝে মাঝে পিরিয়ডিক চেক করতে হবে, রাইট? এবং যারা তোমার তুমি তো অবশ্যই যখন এভরি লট আসবে, এভরি ট্রাক আসবে, অ্যাজ এ নিউট্রিশনিস্ট অথবা অ্যাজ এ ফিড মিল প্লান্ট ম্যানেজার, তোমার অবশ্যই টাইম নাই রিসিভ করা এগুলা। ওই যে সেন্সরি ইভ্যালুয়েশনের জন্য অলওয়েজ একজন এক্সপার্ট থাকে ওখানটায়, তাকে আসলে তোমার প্রেসক্রিপশন দিয়ে দিতে হবে, রাইট? তাকে ট্রেন আপ করা, প্রেসক্রিপশন দিয়ে দেওয়া, তার এক্সপিরিয়েন্সের সাথে কম্বাইন করে সে যখন রিসিভ করবে তখন অবশ্যই এটা ভালো হবে, রাইট? এবং ফিড মিলে আরো একটু প্রবলেম আছে যে তুমি অ্যাজ এ ম্যানেজার তুমি অলওয়েজ এটা এক্সপেক্ট করতে পারো না যে তোমার স্টাফরা অলওয়েজ থাকবে, রাইট? ফর এ লং টাইম তারা কাজ করবে, এরকমটা না। টাইম টু টাইম চেঞ্জ হতে পারে, যার জন্য periodic inspection by as a manager you have to pay a periodic inspection as well while they are receiving, right? এবং এভরি টাইম নতুন কোনো এমপ্লয়ি আসে তাদেরকে ট্রেন আপ করা, তাদের কনফিডেন্স গ্রো করানো, তাদেরকে এক্সপার্ট বানানো রিসিভিং এ, রাইট? সো দ্যাট ইউ ক্যান শেয়ার। I didn't get that. So that you can ensure the better quality feed ingredient. Physical এবং chemical physical and sensory characteristics এটা তোমরা সবই জানো, মাঝে মাঝে বলেছি যে ময়েশ্চার লেভেল কত থাকতে পারে একটা ইনগ্রেডিয়েন্টে, ম্যাক্সিমাম 13 পর্যন্ত থাকতে পারে। এর চেয়ে কম থাকা আসলেই অবজেকশন, কারণ অনেক সময় তখন বার্ন হয়ে যেতে পারে নিউট্রিয়েন্ট। Therefore it's a very good range 10 to 13 এটা হলে তাহলে তোমার নিউট্রিয়েন্ট কোনো লস হবে না, তোমার ড্যামেজ হবে না, এট দ্য সেম টাইম কিপিং কোয়ালিটি অনেক বেটার হবে, রাইট? কালার শুড বি নর্মাল, ভেরি নর্মাল অ্যাজ ইট শুড বি। মেজ যদি সাপোজ কনসিডার করো, মেজ রিসিভ করো, মেজ নর্মালি
ইয়েলো কালার। কিছু কিছু মেজ যদি এরকম থাকে যে ইয়েলোর মধ্যে স্পট রেডিশ, that you have to be very careful. So I want to make sure that the ingredient J color যে appearance indicate করে এটা good quality, সেই কালার, নর্মাল কালার, ন্যাচারাল কালার এক্সপেক্ট করতে হবে এবং সেটাই তোমার রিসিভ করতে হবে। টেস্ট এন্ড অর্ডার, অনেক সময় অনেক ফিড ইনগ্রেডিয়েন্টসকে আমরা অনেক এক্সপার্টরা আছে যারা রিসিভ করে বেশ করে জিব্বাই দিয়ে টেস্ট করে, স্মেল নিয়ে টেস্ট করে, এরপরে অনেক সময় ময়েশ্চার টেস্ট করার জন্য হচ্ছে দাঁতে দিয়ে একটু চিবানোর চেষ্টা করে। সো এই টাইপের অনেক এক্সামিনেশন আছে যেটা আসলে প্র্যাকটিক্যাল ফিল্ডে না গেলে এখন বোঝানো খুব মুশকিল, বাট স্টিল তোমরা under this heading, test and order, it is also a very good sense of having a physical and sensory assessing physical and sensory characteristics of the ingredient, right? The rigidity development, অনেকগুলা ingredient আছে, for example আমাদের rice polish, rice bran oil এর নাম শুনেছো? rice bran oil কেউ শুনে নাই? শুনছি। মেয়েরা বাজার করো না? বাজার করো? জি স্যার, জি স্যার। তেল কিনতে গিয়েছো কেউ? কখনো কি দেখেছো যে এসিআই এর রাইস ব্র্যান্ড অয়েল এখন বাজারে অ্যাভেলেবল? জি স্যার, স্যার বাসায় ওটা ইউজ করে। ভেরি গুড। সো এখান থেকে বুঝো যে রাইস পলিশ কন্টেইন হিউজ অ্যামাউন্ট অফ ফ্যাটি পোরশন, রাইট? এবং যার কারণে এইখানে রেসিডিটি ডেভেলপ করতে পারে। সো রেসিডিটি ডেভেলপ করলেই মানে তোমার ফ্যাট ডিটোরিয়েশন হওয়া শুরু করলো এবং ফ্যাটের সাথে ফ্যাটের অ্যাসোসিয়েটেড যত নিউট্রিয়েন্ট আছে সবগুলাই ডিস্ট্রয় হওয়া শুরু করে, রাইট? যার জন্য অনেক পুরানা কেক ফর্ম করেছে, গন্ধ বের হয়েছে, একটু ময়েশ্চার লেভেল ইনক্রিজ করেছে, এই ধরনের কোনো রাইস পলিশ ইউজ করা ডিজায়ারেবল না। রাইস পলিশ শুড বি ভেরি পাউডার ইন ফর্ম, লুক লাইক ড্রাই। সো রেসিডিটি নিয়ে আমরা আরো ডিটেলস পড়বো, বাট এতটুকু বলি যে রেনসিড এনি কাইন্ড অফ ফিড ইনগ্রেডিয়েন্ট, এইটা once you started using it, from that time point it will start declining the quality of the feed, এবং এটা কন্টিনিউ করবে যতক্ষণ এই মানে ফ্যাটি পোরশন কমপ্লিটলি হাইড্রোলাইজ না হবে, আর ততক্ষণ পর্যন্ত এইটা কোয়ালিটি ডিটোরিয়েশন করতেই থাকবে, রাইট? রেসিডিটি ডেভেলপমেন্ট একটা ভেরি গ্রাজুয়াল প্রসেস, তোমরা কেমিস্ট্রিতে কেমিস্ট্রিতে পড়েছো, এবং এটা একবারে অ্যাট ওয়ান্স সবটা আউটব্রেক হবে না, ইট উইল টেক টাইম, রাইট? যার জন্য রেনসিড কোনো ইনগ্রেডিয়েন্ট দিয়ে যদি আজকে তৈরি করো কমপ্লিট ফিড, এইটা ইভেন স্টোরেজ কন্ডিশনেও এটা কোয়ালিটি ডিটোরিয়েট করতেই থাকবে। যার জন্য এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা। সো টেক্সচার অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে যে ইনগ্রেডিয়েন্টের টেক্সচার যেরকম হওয়া উচিত। ফর এক্সাম্পল মাস্টার্ড অয়েল কেক, এটা কি আমরা পাউডার ফর্মে চাই? মাস্টার্ড অয়েল কেক কেক ফর্মে এটা থাকবে অবশ্যই, রাইট? এবং কেকটা অবশ্যই গ্লোসি হতে হবে, দেয়ার শুডন্ট বি এনি ফাঙ্গাল গ্রোথ on the blackish or brownish cake surface, right? So যেটা দেখাবে ফ্রেশনেস, ইন্ডিকেট করবে ফ্রেশনেস এন্ড হেলদি স্টেট অফ দ্য ইনগ্রেডিয়েন্টস, রাইট? অন দ্য আদার হ্যান্ড আমরা যদি রাইস পলিশ চাই, রাইস পলিশ একটু আগেই বলেছি যে একটু পাউডার ফর্ম হবে, ইট উইল লুক লাইক ড্রাই, বাট ইফ রাইস পলিশ লুক লাইক it is like you feel like it's soaked or it has a little pungent smell, that is an objection. That will not indicate the rice polish is fresh and healthy in a state, right?
সো যেটা যেরকম যে ইনগ্রেডিয়েন্ট যেরকম নর্মাল অ্যাপিয়ারেন্স নর্মাল টেক্সচার থাকা উচিত সেটা সেই ধরনের রিসিভ করতে হবে এবং ম্যানুফ্যাকচারিং সময় ডোজিং এর সময় তোমার অবশ্যই এটা লক্ষ্য রাখতে হবে। পিউরিটি, অফকোর্স পিউরিটি আমরা নতুন করে বলার কিছু নাই, একটু আগে যে দুটো এক্সাম্পল দিয়েছিলাম এই দুইটাই পিউরিটিতে আসতে পারে। টেস্ট ওয়েট, হ্যাঁ টেস্ট ওয়েট এটা খুবই ইম্পর্টেন্ট। তোমার হচ্ছে সাপোজ তুমি 2000 অথবা 1000 টন মেইজ কিনতেছো, তোমাকে এটার জন্য বেশ কিছু ট্রাক অথবা লরি তোমাকে নিয়ে আসতে হবে। ইন্ডিভিজুয়াল ব্যাগের টেস্ট ওয়েট যদি না করো, অ্যাটলিস্ট ট্রাক অথবা লরির কমপ্লিট হোল ওয়েট নিতে হবে, রাইট? টেস্ট ওয়েট একদিকে যেমন তোমার ইনগ্রেডিয়েন্টের অ্যামাউন্ট এনশিওর করবে, প্রপার অ্যামাউন্ট, অন্যদিকে এটা অ্যাসেস করে নিউট্রিয়েন্ট ডেনসিটি অ্যাজ ওয়েল, রাইট? সাপোজ তোমার হুইট, রাইট, হুইট হচ্ছে একটা 100 কেজির অথবা 50 কেজি যদি ব্যাগ হয়, 50 কেজি ব্যাগ হচ্ছে কানায় কানায় ফুলফিল হলেই এটা 50 কেজি আমরা ধরে নেই ভিজুয়ালি, রাইট? তো কোনো কারণে কানায় কানায় ফুলফিল আছে বাট ওয়েট 50 কিলো না। হোয়াট ডাজ ইট ইন্ডিকেট? এনিওয়ান? হাইলি ড্রাইড। ওকে, এটা ইন্ডিকেট করে কিছু কিছু গ্রেইন দেখবা যে পোকা খাওয়া কিছু গ্রেইন আছে না, ভিতরে পোকা খেয়ে ভিতরে কিছুটা নিউট্রিয়েন্ট মানে লস করে ফেলছে, অথবা এটা যে নর্মাল ওয়েট ছিল সেটা অনেকটা কমে যায় অ্যাকচুয়ালি, কিন্তু ভলিউম কমে না, কারণ গ্রেইনটা টোটালি ব্রোকেন না। যে তোমার ইনফেকশন অথবা ইনফেস্টেশন হয়েছে পোকামাকড়ের, সেটা জাস্ট একটু একটু করে নিউট্রিয়েন্ট সাক করেছিল এবং ছোট্ট স্মল হোল তৈরি করে, এটা মোস্টলি করে মেইজে এবং হুইটে, রাইট? এইভাবে নিউট্রিয়েন্ট ডেনসিটি কমায় দেয়, কারণ একটা হুইটে যে পরিমাণ তোমার স্টার্চ থাকার কথা সেখান থেকে একটা পোর্শন চলে গেছে, লস হয়েছে, যার জন্য ব্যাগ যদি তোমার কানায় কানায় ফুলফিল হয়েও ওয়েটটা কমে যায়। ইট অলসো ইন্ডিকেট দ্যাট দেয়ার আর সাম পোর্শন অফ দ্য নিউট্রিয়েন্ট হ্যাজ বিন লস্ট আদারওয়াইজ, রাইট? ইনসেক্টের কথা বলেছি। এরপরে অডিও ইভালুয়েশন, এটা মোস্টলি আছে তোমার ময়েশ্চার লেভেল টেস্ট করার জন্য, যেমন বিশেষ করে গ্রেইন গুলা, রাইট? গ্রেইন মেইজ যদি তোমার প্রপারলি ড্রাইড হয় তাহলে এক মুঠ মেইজ হাতে নিয়ে উপর থেকে ছেড়ে দিবা, এটা একটা সুন্দর একটা সাউন্ড করবে একটা উপরটার উপর যখন পড়বে, রাইট? কিন্তু এইটা যদি ড্যাম্প হয় অর্থাৎ ময়েশ্চার লেভেল যদি বেশি হয় এই সাউন্ডটা তোমরা অবশ্যই পাবা না। আমি থিওরিতেও বলেছিলাম অনেক সময় গ্রামে গঞ্জে যে ধান সিদ্ধ করে ধান শুকায়, রাইট? ধানটা প্রপারলি শুকাইছে কিনা এটা একটু চিবিয়ে তারা ট্রাই করে, চিবিয়ে দেখে যে এটা কি ড্যাম্প কিনা অথবা ভেঙে গেছে কিনা। যদি ভেঙে যায় সাউন্ড করে তাহলে ধরে নেওয়া হয় যে ময়েশ্চার লেভেল at a optimum level and now we can store it, right? So এই ধরনের কিছু অডিও ইভালুয়েশন আছে যেগুলা ইনগ্রেডিয়েন্টের জন্য আমরা করে থাকি তার অ্যাসেসমেন্টের জন্য। কেমিক্যাল অ্যানালাইসিস, এটা নতুন করে কিছু বলার নাই, তোমার মোস্টলি আসে আছে প্রক্সিমেট কম্পোনেন্টস গুলা, এবং ইন মোর অ্যাডভান্স কেসেস কিছু কিছু মিনারেলস, কিছু কিছু ফ্যাটি অ্যাসিড, হ্যাঁ, কিছু কিছু এনজাইমস লাইক ফাইটেজ, ট্রিপসিন ইনহিবিটর এবং রেনসিডিটি অর্থাৎ ফ্যাটি অ্যাসিডের প্রোফাইল দেখা হয়, রাইট? এগুলা মানে খুব রেয়ারলি করা হয়। যদি তোমার সাপোজ কোনো ফিড মিলে এরকম তোমার অর্ডার আছে যে 1000 টন তোমাকে স্টার্টার ফিড সাপ্লাই দিতে হবে, হ্যাঁ, এবং এই কোয়ালিটি আমরা চাই, তখন জাস্ট খুব ভেরি মিনিমাম স্যাম্পল আমরা খুব অ্যাডভান্স অ্যানালাইসিস গুলো করে মেক শিওর করতে চাই যে আমাদের কোয়ালিটি ঠিক আছে, আমরা যা প্রোভাইড করতেছি অথবা লেভেলিং যা করতেছি সেটা আপ টু দ্য মার্ক। যার জন্য এটা ভেরি রেয়ার কেস, বাট নর্মালি ফিড মিল এত অ্যাডভান্স কোনো অ্যানালাইসিসে যায় না, জাস্ট কেমিক্যাল কম্পোজিশন গুলো অ্যানালাইসিস করে, এবং বায়ো অ্যাসে এই সবগুলাই কিন্তু ইনগ্রেডিয়েন্ট কোয়ালিটি কন্ট্রোলের মধ্যে চলে আসতেছে, রাইট? যতক্ষণ পর্যন্ত বি আসবে না, তোমাদের মনে আছে 4টা কম্পোনেন্টের এ বি সি দিয়েছিলাম,
সে যতক্ষণ পর্যন্ত এই স্লাইড না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা ইনগ্রেডিয়েন্ট কোয়ালিটি কন্ট্রোলেই থাকবো। সো বায়োএসএ আর একটা সিস্টেম ইনগ্রেডিয়েন্ট কোয়ালিটি ইনশিওর করার assess করার using an experimental bar the quality of feedstuff can also be tested which is bioassay. Bioassay বলতে লাইভ অ্যানিমালস এর উপর এটা ট্রায়াল করা, কমপ্লিট ফিড তৈরি করেছো, প্লেট ফিড তৈরি করেছো, হ্যাভিং অল দ্য কোয়ালিটি পয়েন্টস এনশিওর, এবং তুমি এখন দেখতে চাও যে তোমার এই ফিডটার পারফরমেন্স কিরকম, সেটাই অ্যাকচুয়ালি বায়োঅ্যাসে, রাইট? সেটা বিভিন্ন ভাবে করা যেতে পারে। গ্রুপ অফ বার্ডকে তুমি অফার করতে পারো, হ্যাঁ, এবং বিভিন্ন যে নিউট্রিয়েন্ট আছে, নট অনলি এট এ টাইমে সব নিউট্রিয়েন্টের না, যেমন তুমি এনার্জি ভ্যালু দেখতে পারো অথবা প্রোটিন কিরকম রিটেনশন সেটা দেখতে পারো, বায়ো অ্যাভেলেবিলিটি অফ আদার নিউট্রিয়েন্ট। ফর এক্সাম্পল তুমি কোনো একটা স্পেসিফিক ফ্যাটি অ্যাসিড এনরিচ করেছো, রাইট, এইটা কিরকম ইয়ে হচ্ছে, অথবা তুমি ক্যারোটিনয়েড ইয়ে করেছো, ইনডিউস করেছো ফিডে, সেইটা অ্যাকচুয়ালি ভিটামিন এ তে কতটুকু কনভার্ট হচ্ছে এবং সেটা অ্যাভেলেবিলিটি কিরকম, দ্য ডাইজেস্টিভ সিস্টেম, এটা হচ্ছে বায়ো অ্যাভেলেবিলিটি টেস্ট। এই ধরনের কিছু টেস্ট করা হয়, এবং the purpose of this test to ensure that the bird are able to actually utilize the nutrient contained in the feed, which is our ultimate target of having a quality pellet, right? অবশ্যই এটা একটা ভেরি অ্যাডভান্স, যেটা বাংলাদেশে আমরা করি না বললেই চলে, ফিড মাইক্রোস্কোপি, right? Quality of individual feed stuff may also be judged by examining them through the stereo microscope, right? It is an established fact that each of the feed ingredient has its own microscopic, stereoscopic and histological feature. সেম আমরা যদি মেজ নেই, অবশ্যই মানে আমরা মেজ গ্রেনের কথা ধরতেছি, ইন্ডিভিজুয়াল গ্রেন। যদি 5টা মেজ গ্রেন নাও, এটাকে ক্রাশ করো, করে মাইক্রোস্কোপে দেখার চেষ্টা করো, অবশ্যই তার হিস্টোলজিক্যাল যে ফিচার আছে এটা 5টাতে 5 রকম হবে নরমালি, রাইট? দেয়ার উইল বি অফ কোর্স সাম সর্ট অফ ভেরিয়েশন। এটা দিয়ে আমরা টেস্ট করতে পারি, এবং ইট হ্যাজ অলসো বিন পসিবল টু ডিটেক্ট দ্য অ্যাডাল্টারেশন ইন দ্য ফিড স্টাফ উইথ দ্য হেল্প অফ ফিড মাইক্রোস্কোপি। অর্থাৎ মাইক্রোস্কোপের সাহায্যে তোমার ফিডের কোয়ালিটি এনশিওরেন্স, তাই ফিড মাইক্রোস্কোপি। ইনগ্রেডিয়েন্ট কোয়ালিটি কন্ট্রোলে ম্যানুফ্যাকচারার তুমি অ্যাজ এ প্ল্যান্ট ম্যানেজার, এবং তোমার বস, তোমার কি বলি চেয়ারম্যান, যিনি স্বত্বাধিকারী এই বিজনেসের, তোমাদের কিছু কমিটমেন্ট লাগবে ইনগ্রেডিয়েন্ট কোয়ালিটি এনশিওর করতে, যেটা আমি মোটামুটি বলে ফেলেছি আগে। কমিটমেন্ট টু কোয়ালিটি begin with you as an expert, as an nutritionist. তোমার মাধ্যমেই কোয়ালিটি এনশিওর হবে, এটাই ফার্স্ট কমিটমেন্ট, যে তুমি কোয়ালিটি ফিড তৈরি করবে। ডিসাইড হোয়াট ইউ ওয়ান্ট ইন ইনগ্রেডিয়েন্টস অ্যান্ড পুট ইট ইন রিটেন ফর্ম, যেটা অলওয়েজ করা হয়। এক্সামিন অল ইনকামিং ইনগ্রেডিয়েন্ট, যেটা আগেই বলেছি, এতক্ষণ ইনগ্রেডিয়েন্ট কোয়ালিটি নিয়ে কথা বললাম। Communicate often with your supplier about the quality, যেটাও বলে ফেলেছি। Adjust your formula to reflect the assays you are receiving. এখানে এটা বলা হয়েছে যে তোমার এভরি ব্যাচের যে নিউট্রিয়েন্ট কোয়ালিটি সেইটা একটু ভেরি করতে পারে, বিকজ দে আর কামিং ফ্রম ডিফারেন্ট প্লেসেস, যার জন্য একবার যদি ফিড ফর্মুলেট করে থাকো, সেটাই বছরের পর বছর অবশ্যই তুমি ইউজ করতে পারো না। কারণ একবার তুমি কম্পিউটার তোমাকে দিয়েছে, এখানে হয়তো 23% সিপি আছে, রাইট? সো ওই ফর্মুলা তোমার ঠিকই আছে, বাট হয়তো এটা 1 মাস পরে সেম 23% সিপি নাও দিতে পারে, বিকজ your ingredient is coming from different countries and different region, right? So সেই বেসিসে তোমার ফর্মুলা অ্যাডজাস্ট করতে হবে, অফ কোর্স, এবং ফাইল এভরি ডিফিসিয়েন্সি ক্লেম
possible. So every lot, every batch রিসিভের আগে পিরিয়ডিক এরকম কেমিক্যাল অ্যানালাইসিস করে তোমার কোয়ালিটি সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে এবং সেই বেসিসে তোমার অ্যাডজাস্ট করতে হবে তোমার রেসিপি, তোমার ফর্মুলা। আদারওয়াইজ ইউ ক্যানট কন্ট্রোল দ্য প্রপার নিউট্রিটিভ ভ্যালু অলদো ইউ ইন্টেন্ডেড টু। তোমার ইচ্ছা থাকা সত্ত্বেও তুমি পারবে না। সো এই হচ্ছে অল অ্যাবাউট ইনগ্রেডিয়েন্ট কোয়ালিটি কন্ট্রোল। কোনো কোয়েশ্চেন ইনগ্রেডিয়েন্টস থেকে? অনেক কথা বলেছি, আমাদের 24টা স্লাইড আছে। আচ্ছা, নাম্বার 2 মেজর কোয়ালিটি কন্ট্রোল প্রোগ্রামের নাম্বার 2 কম্পোনেন্ট প্রসেস কন্ট্রোল। প্রসেস অর্থাৎ এতক্ষণ আমরা ইনগ্রেডিয়েন্ট চয়েস করেছি এবং এখন এটাকে প্রসেস করব। সেই প্রসেসে কারা কারা ইনভলভ? সবগুলা ইনভলভমেন্টেই তোমার কোয়ালিটি এনশিওরেন্সের জায়গা আছে, right? The process by which high quality ingredients are made into high quality feed involve 3 components, right? Within the feed mill. এটা নরমালি ফিড মিলের ভিতরে হয়, কারণ যত প্রসেসিং আছে আমরা ফিড মিলের ভিতরেই করি। আমাদের রিসিপশন শেষ, স্টোরেজ শেষ ইনগ্রেডিয়েন্ট। The first one হচ্ছে personnel. The person are going to work with the production of complete feed. Person যারা feed প্রোডাকশনের সাথে ইনভলভ, from the nutritionist, from the engineer to the labor who is going to handle the bag, right? সববারই ইনভলভমেন্ট আছে কোয়ালিটি কন্ট্রোল প্রোগ্রামে, রাইট? এখানে খুব শর্টলি, অনেক ডিসক্রিপটিভ লেখা, আমি জাস্ট শর্টলি বললাম যে প্রোডাক্টিভিটি, হ্যাঁ, তোমার পার্সোনালের মধ্যে প্রোডাক্টিভিটি একটা, রাইট? প্রোডাক্টিভিটি বলতে আমরা যদি নিউট্রিশনিস্টের প্রোডাক্টিভিটি ধরি, একটু আগেই বলেছিলাম অ্যাডজাস্টমেন্ট অফ দ্য রেসিপি, অ্যাডজাস্টমেন্ট অফ দ্য ফর্মুলা। তুমি একটা করে দিছো, রাইট? এইটা মাসের পর মাস ইউজ করতেছো, বাট ইউ আর নট লুকিং এট দ্য ইনকামিং ইনগ্রেডিয়েন্টস, দেয়ার কেমিক্যাল কম্পোজিশন, এন্ড ইউ আর নট অ্যাডজাস্টিং, তাহলে এইটা তোমার কাজ হলো না। অ্যাকচুয়ালি তোমার প্রোডাক্টিভিটি, তুমি আলসেমি করেছো অথবা তুমি তোমার নেগলিজেন্সির কারণে although you are producing, you are meeting the target of the factory, but you are not actually producing the quality feed because your level is like 3000 kilocalorie of energy and 23 or 4% of CP. You have formulated that, but because of using a different ingredients that are not going to meet. So that is one. Another one is like your own productivity. তোমার nutrition point of view থেকে nutrient density তোমার এনশিওর করার জন্য তোমার যত অ্যাক্টিভিটি আছে সবগুলাই তোমাকে পে আপ করতে হবে, রাইট? অন্যদিকে তোমার ফ্যাক্টরি অথবা প্ল্যান্টের একটা ডেইলি, একটা মান্থলি অথবা উইকলি একটা টার্গেট থাকে, সেইটা অবশ্যই ফোকাস করতে হবে। এবং এইটা তুমি একা না, তোমার লিডিং এ এটা কম্বাইন একটা টিম ওয়ার্ক, রাইট? সো যে কোনো একজন, যে কোনো এক সাইড, সেটা হোক টপ, হোক মিডল, হোক বটম, যে কোনো এক সাইডে যদি তাদের প্রোডাক্টিভিটি শো না করে, তাহলে আইদার ইন টার্মস অফ নিউট্রিয়েন্ট কোয়ালিটি অর ইন টার্মস অফ অ্যামাউন্ট, you are going to lose, right? Interest and alertness. যখন আমরা প্রসেস কন্ট্রোলে যখন মেশিনারি পড়বো, তখন তোমরা দেখবা যে ইচ এন্ড এভরি পয়েন্টে, ফ্রম ডোজিং টু দ্য পিলেট কুলিং এন্ড বেকিং, এভরি স্টেপে তোমার কোয়ালিটি হ্যাম্পার হওয়ার, কোয়ালিটি নষ্ট হওয়ার কিছু এলিমেন্ট থাকে। এবং সেটা যদি কেয়ারলেস ইউজ করো, কেয়ারলেস হ্যান্ডলিং করো, তোমার প্রেসক্রাইবড তোমার কোয়ালিটি কন্ট্রোল প্রোগ্রাম থাকা সত্ত্বেও সেটা হ্যাম্পার হবে অবশ্যই। যার জন্য তোমার ইন্টারেস্ট থাকতে হবে, তোমার সহ তোমার টোটাল টিম ইনক্লুডিং দ্য ওয়ার্কার ইন্টারেস্ট থাকতে হবে কাজের প্রতি, এবং অ্যালার্ট থাকতে হবে যে হোয়ার আর দ্য পয়েন্টস
that can hamper our quality. আমরা সেই পয়েন্টস গুলো নিয়ে সবার শেষে আলাপ করব। এবং the ability to work as a team are very important, যেটা every point আমি বলেছি যে you are the boss and you have hundreds of worker at the bottom, সবাই মিলে একটা টিম, এবং এই টিম will work as a team and that is going to show the ability, that is ensure the productivity, right? তুমি একা অ্যাক্টিভ হলে তোমার ওয়ার্কার অথবা তোমার যে ইঞ্জিনিয়ার আছে যে মেশিন অপারেট করে, সে যদি অ্যাক্টিভ না হয়, you cannot actually meet up the quality. প্রসেস কন্ট্রোলেই আসি আমরা, কিছুটা সময় যাব প্রসেস কন্ট্রোলে। আমরা এটা করে নিই, স্লাইড শো করে নিই। প্রসেস কন্ট্রোলে ফার্স্ট ওয়ান গেছে হচ্ছে পার্সোনাল, রাইট? সেকেন্ড ওয়ান মেশিনারি, যেটা আমরা প্রসেসিং করব, গ্রেইন, আমরা গ্রাইন্ডিং করব, মিক্সিং করব, প্লেটিং করব, রাইট? এইখানে অসংখ্য মেশিনারি ইউজ করা হয়, ছবিতেও দেখিয়েছিলাম। সেই মেশিনারি তোমার প্রসেস থেকে শুরু করে ইনস্টলমেন্ট, অ্যাডজাস্টমেন্ট, অপারেশন, ক্যাপাসিটি, lubrication and maintenance, all steps there are a lot of elements involved that can hamper your desired quality of the pellet, right? For example, যদি তোমার ইনস্টলমেন্ট প্রপার না হয়, সাপোজ তোমার এই যে কনভেয়ার বেল্ট ইউজ করো, হরাইজন্টাল অথবা ভার্টিক্যাল, এর এফিসিয়েন্সি কমে যাবে, রাইট? পিরিয়ডিক অ্যাডজাস্টমেন্ট যদি না করো বাই ফাইন্ডিং দ্য প্রবলেমস, এটাতে মেশিনের এফিসিয়েন্সি কমে যাবে। ক্যাপাসিটি, তোমার মেশিনের ক্যাপাসিটি হচ্ছে সাপোজ 5 টন পার ডে, যদি এটার এফিসিয়েন্ট ইউজ না করো, ইউ ক্যানট এনশিওর দ্য অপটিমাম ক্যাপাসিটি প্রোডাকশন, রাইট? মেশিনারিজ যদি লুব্রিকেশন না করো নিয়মিত, মেশিনারিজ ভালোভাবে কাজ করবে না, এটা ব্লক হয়ে যাবে এবং তোমার টোটাল প্রোডাকশনে হ্যাম্পার হবে, অথবা তোমার হচ্ছে প্যাসেজ ওয়ে চাপিয়ে দেবে, যেখানে তোমার ইনগ্রিডিয়েন্টের ফ্রিকশন বেশি হবে অথবা প্রসেস ফিডের ফ্রিকশন বেশি হবে, হিট প্রোডাকশন বেশি হবে, যেটা নিউট্রিয়েন্ট লস করতে পারে, রাইট? ইনগ্রিডিয়েন্টের অথবা পিলেট ফিডের, সেটা একটা। এবং প্রপার মেইনটেনেন্স, প্রত্যেকটা জিনিসের মেইনটেনেন্স দরকার। আচ্ছা, আমাদের ব্যক্তিগত কি মেইনটেনেন্স আছে? তোমাদের কি মেইনটেন দরকার হয় ডেইলি লাইফে? মেইনটেনেন্সটা কি আসলে? হ্যাঁ, আইডি নাম্বার 8 আছে? আচ্ছা, মেইনটেনেন্স হচ্ছে তোমার ডেইলি লাইফে তোমার কিছু কিছু রিকোয়ারমেন্ট আছে in order to be safe, in order to be normal, in order to be productive, right? To ensure each and every element that you need in order to be normal, in order to be healthy, সবগুলাই তোমার মেইনটেনেন্স। গাড়ির ক্ষেত্রে তোমার দেখো যে যেটা কনজাম্পশন সেটা তো আছেই, রাইট? কিন্তু টাইম ইন্টারভেলে তোমার হচ্ছে কিছু কিছু ফিল্টার চেঞ্জ করতে হয়। যারা বাইক চালাও তোমরা দেখবে যে মোবিল চেঞ্জ করতে হয়, রাইট? সো এই যে তোমার এইটা পিরিয়ডিক করতে হয় কেন? যাতে তোমার এফিসিয়েন্সি, ওই তোমার বাইকের অথবা গাড়ির এফিসিয়েন্সি ঠিক থাকে, রাইট? এই মেইনটেনেন্স হচ্ছে তোমার আমাদের ব্যক্তিগত জীবনে, ডেইলি লাইফে মেইনটেনেন্স আছে আমাদের, এবং ইচ এন্ড এভরি মেশিনারিজ, তখন তো মেইনটেনেন্স আরো বেশি করে এনশিওর করতে হয়, right? Because you are the responsible to ensure that what does the machine need in order to perform better, right? So maintenance একটা very vital point feed mill operation এ। মেইনটেনেন্স প্রপার না হলে আলটিমেট এমন হবে যে প্রোডাকশন শুরু করেছো, আজকে তোমার 5 টন 7 টন টার্গেট, 1 ঘন্টা মেশিন চলার পর জাস্ট ব্লক, এবং এমন ব্লক যে এটা সারতে তোমার
যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে তারা করতে পারবে না, তোমাকে ইঞ্জিনিয়ার হায়ার করতে হবে। দ্যাট ইজ গোয়িং টু কস্ট এ লট। হ্যাঁ, এবং এটার জন্য তোমাকে অবশ্যই ঝাড়ি খেতে হবে, অবশ্যই শোকজ খেতে হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে, যার জন্য প্রপার মেইনটেনেন্স তোমাকে আসলে কিছুই করতে হবে না, তোমাকে মনিটর করতে হবে এবং টাইম টু টাইম খবর নিতে হবে যে এটা হয়েছে কিনা, এটা করা হয়েছে কিনা, করেছো কিনা, রাইট। প্রসিডিওর এই এখন আমরা যে মেশিনারি তার যে ইউজ সেইখানটায় চলে আসছি, রাইট। Procedural difficulties are usually fairly easy to identify since the problem will tend to repeat. However, every procedure instituted should incorporate the following points. It was a communication. Does the person doing এটা মানে very basic একটা যে তোমার আমি একটু বাংলায় করি। সাপোজ তোমাদের সব কিছু রেডি, ডোজিং হয়ে গেছে। ডোজিং মনে আছে না? ডোজিং মনে আছে? এগুলো মনে না থাকলে কিন্তু হবে না। ডোজিং হচ্ছে একটা পরিমাণ, ইয়েস, পরিমাণ এনশিওর করা কোন ইনগ্রেডিয়েন্ট কতটুকু লাগে। তোমার ডোজিং হয়ে গেছে, রাইট। এখন তুমি জাস্ট একটা ফ্যাক্টরির ভিতরে তোমার চেম্বার থাকবে, কাজ ঘেরা একটা চেম্বার, যেখান থেকে তুমি সবকিছু দেখতে পারবা বসে থেকেই। উপর থেকে মানে নর্মালি প্লেটিং প্ল্যান্টটা উপরে হয়, সেখান থেকে শুরু করে আশেপাশে ওয়ার্কাররা যা কাজ করতেছে, এটা অবশ্যই ডিপেন্ড করে যে কোন ফিড মিলে কিরকম স্ট্রাকচার তার উপর। তো আমি যে করে দেখেছি মোস্টলি এরকম যে তোমার কন্ট্রোল রুম এক জায়গায় এবং পাশেই হচ্ছে তোমার নিউট্রিশনিস্ট এবং ম্যানেজার, তাদের ইন্সপেকশন রুম, তারা বসে থেকেই সব করতে পারে, তুমি ওখান থেকেই চেক করবো অবশ্যই, রাইট। সো এই প্রসিডিউর ঠিক রাখার জন্য this is again I am talking about a team work, total production, একটা টিম ওয়ার্ক। ইউ আর নট গোয়িং টু ডু এনিথিং অ্যালোন, তোমার অবশ্যই পার্সোনাল লাগবে। সো এর জন্য কমিউনিকেশন, তুমি যেহেতু রেসপন্সিবল গোটা প্ল্যান্টের, গোটা মিলে, তোমাকে কমিউনিকেট করতে হবে যার যা যা দায়িত্ব সেইটা তারা প্রপারলি করতেছে কিনা। আমি আগেও বলেছি যে একজন যদি কোনো কারণে নেগলিজেন্সি শো করে, সাপোজ গ্রাইন্ডিং মেশিন একজন অপারেশনে আছে, সে যদি প্রপারলি গ্রাইন্ডিং না করে, প্রপার টাইমিং না করে, প্রপার ফ্রিকশন এনশিওর না করে, তাহলে গ্রাইন্ডিং হবে না, তোমার সাফিসিয়েন্ট পার্টিকেল সাইজ যেটা তোমার ডিজায়ার সেটা আসবে না, রাইট। সো এখানে মানে এটা যদি না আসে, তাহলে তো তোমার টোটাল প্রসেসটা বাকি সবগুলাই যদি অ্যাজ ইট ইজ শিওর করো, তাও কিন্তু কোয়ালিটি হ্যাম্পার হবে, যেটা তোমার পাওয়ার কথা সেটা তুমি পাবে না। সো এটা একটা এক্সাম্পল দিলাম, রাইট। যার জন্য কমিউনিকেশন অবশ্যই মেনটেন করতে হবে। দেয়ারফর তোমরা দেখবা যে ব্যাংকেও ম্যানেজারের রুম দেখবা যে কাজ ঘেরা, ঠিক আছে। কাজ ঘেরা মানে কারণ হচ্ছে সে বড় বস, যার জন্য তাকে মানে একটু এক্সট্রা ক্রেডিট দেওয়া আছে সেটা না, এটা একটা পারপাস হচ্ছে সে ওখান থেকে সব কন্ট্রোল করে। হ্যাঁ, সিমিলার ফিড মিলেও এরকম আছে যে তোমাকে বসে থেকে হলেও সবকিছু কন্ট্রোল করতে হবে, তোমাকে কমিউনিকেশন এনশিওর করতে হবে ইচ এন্ড এভরি স্টেপে, যাতে সবাই অ্যাজ ইট শুড কাজ করে। আইডেন্টিফিকেশন, এটা হচ্ছে দ্য কন্ট্রোল অন ইকুইপমেন্ট আইডেন্টিফাই। তোমার সাপোজ গ্রাইন্ডিং মেশিন, তুমি পাউডার ফর্ম চাইলে একটা রিকমেন্ডেশন আছে, রাইট। সেই রিকমেন্ডেশন অনুযায়ী তোমার ফ্রিকশন এবং তোমার টাইমিং এই দুইটাই অবশ্যই রিকমেন্ডেড, সেইটা প্রপারলি মেনটেন করতে হবে, রাইট। এটাই হচ্ছে আইডেন্টিফিকেশন। এর ব্যত্যয় হলেই কিন্তু ঝামেলার শুরু। আর দ্য ব্যাকড ইনগ্রেডিয়েন্ট ক্লিয়ারলি লেবেলড or stored in an ordinary manner. তোমরা সাপোজ হচ্ছে সবটা প্রসেস পারফর্ম করে ফেলছো, তুমি এক্সপেক্ট করছো যে কোয়ালিটি ফিড আমি পেয়েছি, এটা ব্যাগিং হচ্ছে এবং লেবাররা হচ্ছে পাইলিং করছে, রাইট। সো তখনও তোমাকে দেখতে হবে যদি ভিতরে সবকিছুই ঠিক থাকে, বাট দ্য লেবেলিং ইজ নট প্রপার, দ্য ইয়োর ingredient quality or the finished feed quality considered to be not up to the mark. এটা একটা traceability. Will this procedure allow you to trace the problem to their sources? So এটা মানে যদি কোনো প্রবলেম
ইন দ্য হোল চেইন আইডেন্টিফাই করো অথবা করতে পারো, রাইট, সেটা সোর্স কোথায় এবং কিভাবে সলভ করা যাবে, এই জিনিসগুলোই আছে। মানে এভরি সেকেন্ডে এভরি স্টেপে তোমাকে ভিজিলেন্ট থাকতে হবে এবং কোনো প্রবলেম পাইলে সেটাকে ভেরিফাই করতে হবে এবং এভরি প্রবলেমের রেকর্ড করতে হবে টাইম টু টাইম, যাতে ব্যাক করা যায় এবং ফার্দার সেম ধরনের টাইপের প্রবলেম যেন রিপিট না করে সেই ধরনের অ্যালার্টনেস নিয়ে আসা। কোয়ালিটি অ্যান্ড প্রসেস, এখানে একটু ক্রিটিক্যাল কিছু জিনিস চলে আসবে যেটা আমরা এইভাবে থিঙ্কিং করি না। Once the quality personnel, machine and procedure have been established, আমাদের তিনটা ছিল প্রসেস কন্ট্রোলে, the control can best be maintained by applying the effort at the quality pressure point in the mill. এটা একটা নতুন টার্ম চলে আসছে। প্রসেস কন্ট্রোলে আমাদের তিনটা আইটেম ছিল, একটা পার্সোনাল, মেশিনারিজ এবং প্রসিডিউর, রাইট? পার্সোনাল তো আমরা বলেছিলাম মেশিনারি সকল ইনস্ট্রুমেন্ট যন্ত্রপাতি যেগুলা যেভাবে ইউজ করা দরকার, যেভাবে মেনটেন করা দরকার সেইটা, এবং প্রসেসিং এর সময় যে আমাদের প্রসিডিউর সেটা যেন যেভাবে ঠিক থাকে সব কিছু এনশিওর করা। এবং এরপরেও আসে কোয়ালিটি প্রেসার পয়েন্ট। সেই প্রেসার পয়েন্ট গুলা কি কি তোমরা দেখো, বিন ক্লিনিং, verification of equipment cleanliness and condition, grinding, batch system and validation, mixing, pelleting and pellet cooling, meter scale and track inspection and cleaning. So এখানে বিন ক্লিনিং এটা বলতে সাপোজ আমরা গ্রাইন্ডিং করেছি, গ্রাইন্ডিং করে একটা বিনের মাধ্যমে কনভেয়ার বেল্টের মাধ্যমে কোথাও নিয়ে গিয়েছিলাম এবং স্টোর করেছি ফর সাম টাইম। এই কিছু কিছু অ্যাঙ্গেল থাকে প্রত্যেকটা সিস্টেমের, যেমন কনভেয়ার বেল্ট হোক অথবা বিন হোক, স্টোরেজ বিন হোক। তো সাপোজ তুমি প্রথম 100 কেজির জন্য একটা ব্যাসিং করেছো এবং সেটা প্লেটিং হচ্ছে, গ্রাইন্ডিং হচ্ছে, যে ইন দ্য প্রসেস, ইন দ্য চেইন, ইন দ্য কনভেয়ার বেল্ট, ইন দ্য তোমার স্টোরেজ বিন, wherever it is, যদি কোনো অ্যাঙ্গেল থাকে এবং সেটা যদি প্রপারলি ক্লিন না হয় তাহলে পরের ব্যাচে হয়তো তুমি তখন স্টার্টার ফিট করবে না, লেয়ার ফিট করবা, রাইট? তখন যেটা হবে যে এই যে ফিড ইনগ্রেডিয়েন্টের রেসিডিউ গুলো আছে সেগুলা পরের ব্যাচের সাথে মিক্স আপ হয়ে কোয়ালিটি হ্যাম্পার করবে, রাইট? তোমার ডিজায়ার কোয়ালিটির কথা বলতেছি, যার জন্য ভেরিফিকেশন অফ দ্য ইকুইপমেন্ট, ক্লিনলিনেস এবং তাদের কন্ডিশন অবশ্যই এভরি ব্যাচে চেক করা দরকার। গ্রাইন্ডিং প্রপারলি হয়েছে কিনা সেটা খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় কোর্সের পার্টিকেল থাকে যেটা নিউট্রিয়েন্ট অ্যাভেলেবিলিটি কমায় দেয় নরমালি। ব্যাচ সিস্টেম এন্ড ভ্যালিডেশন, যখন যে ব্যাচিং করতে হবে সেটা অবশ্যই ভ্যালিডেট করতে হবে এবং একটা ব্যাচ তোমার শেষ করার পর যাতে ওই ব্যাচের কোনো রেসিডিউ পরের ব্যাচের সাথে মিক্স আপ না হয় সেটা এনশিওর করতে হবে। মিক্সিং এর সময় প্রপার মিক্সিং থ্রু দ্য মেইনটেনিং প্রপার টাইম সেটা করতে হবে, তাতে তোমার হচ্ছে নিউট্রিয়েন্ট বায়াস এটা কমে যায়। পিলেটিং এন্ড পিলেট কুলিং সেটা আগে আলোচনা করেছিলাম। পিলেট প্রিপারেশনের সময় কুলিংটা খুবই ইম্পর্টেন্ট, তাহলে পিলেট বার্ন হয়ে যায় এবং তোমার নিউট্রিয়েন্ট বার্ন হয় অ্যাজ ওয়েল, সেটা একটা পয়েন্ট। এবং পিলেটিং কন্ডিশনিং যখন পড়াইছিলাম, ইন্টার পিলেটিং প্রসেস এটা খুবই ইম্পর্টেন্ট আসলে। এইখানটায় কোয়ালিটি হ্যাম্পার হওয়ার চান্স অনেক অনেক বেশি। এরপরে ফাইনালি আছে মিটার স্কেল, যেখানে তুমি ব্যাগিং করবা, স্কেলিং করবা, সেইটা একটা। এবং এটা ফাইনাল প্রোডাক্টের জন্যই শুধু না, যখন করবা তখনও মিটার স্কেলের অনেক ব্যবহার আছে, সেটা জেনে শেয়ার করা যায়। এবং ট্রাক ইন্সপেকশন, এটা সবার শেষে, একেবারে ভেরি রেয়ার কেস। ট্রাকে নর্মালি ব্যাগ যায়, বাট কোনো কিছু যদি বাগ চলে আসে সেই ক্ষেত্রে ইন্সপেকশন করতে হবে। এবং ফাইনালি আছে ফিনিশ প্রোডাক্ট কোয়ালিটি, এটা মনে হয় সি নাম্বার দেওয়া দরকার ছিল, না সি নাম্বারটা এখানেই চলে আসতো।
So it is যদি C হয় আমাদের finished product quality. Finished feed assay are necessary and important because they provide the mill with a final report card on quality, low mass finished feed sampling and analysis should be done. আমার মনে হয় এটা আমাকে একটু কারেক্ট করতে হবে। সো আমি যেটা বলতে যাচ্ছিলাম এইখানটায় যে ফিনিশ ফিড আছে, হ্যাঁ, এটা ভেরি ইম্পর্টেন্ট এবং খুবই দরকার, ভেরি নেসেসারি অ্যাজ ওয়েল, বিকজ দিস ফিনিশ প্রোডাক্ট কোয়ালিটি উইল গিভ ইউর ফিড মিল or you as a nutritionist as the final report card. এবং এটার জন্য তোমাকে ফিনিশ প্রোডাক্টের স্যাম্পলিং এবং অ্যানালাইসিস অবশ্যই almost every basic করা উচিত। In general, rule of thumb to collect one sample from each formula per week, or one sample per 100 ton of production, whichever is great. Normally, এইসব অ্যানালাইসিস কিছু কস্ট ইনভলভ, এবং ফিড মিলাররা নর্মালি দে টেন্ড টু অ্যাভয়েড দিস, এবং তারা জাস্ট লেভেলিং করে যায় যে আমার এই আইটেমের ফিডে এই পরিমাণ এনার্জি এন্ড প্রোটিন আছে, বাট এটা অবশ্যই তোমার থ্রু দ্য অ্যানালাইসিস এনশিওর করা দরকার। এবং একটা থাম্ব রুল দিয়েছে যে ওয়ান্স পার উইক, এটা একটা হতে পারে, অথবা 100 টন অথবা 50 টন, যেভাবে তোমার মনে হয় যে যেভাবে করলে তুমি আসলে এনশিওর করতে পারবা যে ইয়েস উই আর রাইট, সেভাবেই আসলে কাজটা করা উচিত। এগুলা নিয়ে আর খুব বেশি কিছু বলবো না, আমি মেলা লেখা লিখছি, এটা তোমরা একটু পড়ে নিবা। এখানে আর কিছুই না, ফিনিশ ফিডের কোয়ালিটি এনশিওর করার জন্য তোমাকে কি কি করতে হবে, রাইট? জাস্ট সেটা এখানে একটু ইলাবোরেটলি লেখা। এটা আমাদের মেজর যে কোয়ালিটি কন্ট্রোল এলিমেন্ট ছিল, কম্পোনেন্ট ছিল, তার 3 নাম্বার এইটা ফিনিশ ফিড কোয়ালিটি, এবং 4 নাম্বার কন্ট্রোল অফ টক্সিক সাবস্টেন্সেস। টক্সিক সাবস্টেন্সেস কি কি হতে পারে? অ্যাপ্লাটক্সিনের নাম শুনছো? অ্যাপ্লাটক্সিনের নাম শুনেছো? জি স্যার। সো মোল্ড গ্রোন হতে পারে, মাইক্রোটক্সিনস গ্রো হতে পারে, ফ্যাট রেসিডিটি হতে পারে, যেটা নিয়ে আগেও কথা বলেছিলাম, কেমিক্যাল রেসিডিউ এন্ড প্যাথোজেন। এগুলা ইচ এন্ড এভরি পয়েন্টের অনেক ডেসক্রিপশন ছিল, আমি সেটা আসলে অ্যাভয়েড করার ট্রাই করেছি, এটা এত ইয়ে না। তোমাদের জাস্ট হচ্ছে এখন ফর নাও জানলেই হবে যে কি কি টক্সিক এলিমেন্ট আছে নর্মালি আমাদের অ্যাওয়ার হওয়া উচিত, এবং কি কি ধরনের নিউট্রিয়েন্ট ডিগ্রেডেশন আছে যেগুলো খুবই অ্যালার্মিং, সেগুলো জাস্ট পয়েন্ট আউট করা, রাইট? সো আমরা বলেছিলাম না কোয়ালিটি প্রেসার পয়েন্ট, একটু আগেই বলেছিলাম। কোথায় যেন বললাম, এই জায়গাটায় কোয়ালিটি প্রেসার পয়েন্ট, রাইট? এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আসলে, এটা একটু জানতে হবে। এটা অলমোস্ট যেখানেই যাও তোমরা এই জিনিসটা দেখবা, রাইট? হ্যাজার্ড অ্যানালাইসিস ক্রিটিক্যাল কন্ট্রোল প্রোগ্রাম। এতক্ষণ আমরা কোয়ালিটি কন্ট্রোল নিয়ে কথা বলেছি, রাইট? আর এখন বলতেছি হ্যাজার্ড অ্যানালাইসিস ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট। অনেক সময় প্রোগ্রামও বলে, বাট বাই মিস্টেক। সো এটা কি আসলে, এটা সম্পর্কে একটু জানি, তারপরে আমরা অল্প একটু ডিসকাশনে আসবো, রাইট? সো হ্যাজার্ড অ্যানালাইসিস ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট, এটা অনেকে হ্যাকআপ বলে, অনেকে হ্যাসাপ বলে, বাট হ্যাকআপ এটা হচ্ছে real pronunciation, is an internationally recognized method of identifying and managing food safety related risk, and when central to an active food safety program, can provide you, your customer, the public, and the regulatory agencies assurance
that a food safety program is well managed. খুব বেশি কঠিন মনে হয়েছে, আমরা সেকেন্ডটাতে যাই, দেখি কি বলে এটাতে। HACCP is a management system in which food safety is addressed through the analysis and control of biological, chemical, and physical hazard from raw materials production, procurement, and handling to manufacturing, distribution, and consumption of the finished product. So আমার মনে হয় যে সেকেন্ড যেটা আছে ডেফিনেশন, এইটা আমাদের সাথে বেশি যায়, তাই কি? এটা বলা হচ্ছে যে একটা ম্যানেজমেন্ট সিস্টেম যার দ্বারা আমরা ফুড সেফটি এনশিওর করব থ্রু দ্য অ্যানালাইসিস এন্ড কন্ট্রোল অফ বায়োলজিক্যাল, কেমিক্যাল, ফিজিক্যাল হ্যাজার্ড ফ্রম র ম্যাটেরিয়ালস প্রোডাকশন টু দ্য ফিনিশ প্রোডাক্ট অ্যাজ ওয়েল। মানে আমাদের ইন্টায়ার চেইন, প্রোডাকশন চেইন, র ম্যাটেরিয়ালস থেকে শুরু করে ফিনিশ প্রোডাক্ট পর্যন্ত, অল দ্য ওয়ে এই যে ফুড সেফটি এনশিওর করা, এটাই হচ্ছে HACCP, অর্থাৎ হ্যাজার্ড অ্যানালাইসিস ক্রিটিক্যাল কন্ট্রোল প্রোগ্রাম। এখানে হ্যাজার্ড এই জন্য বলা হচ্ছে যে বিকজ অফ সার্টেন কন্টামিনেন্টস অর থ্রু প্রসেসিং, বিকজ অফ ডেভেলপমেন্ট অর ডিটোরিয়েশন অফ এনি nutrient that may be detrimental or harmful or not, not productive. আমরা যখন ফিড খাওয়াই তখন একটা প্রোডাক্টিভ পারপাসেই খাওয়াই, নট অনলি ফর মেইনটেনেন্স। সো আমাদের টার্গেট, আমাদের এক্সপেকটেশন ফুলফিল করবে না এই ধরনের যে কোনো আইটেমস যেটা তোমার প্রোডাকশনকে হ্যাম্পার করবে, ওগুলোকে আমরা হ্যাজার্ড বলতেছি। সেই পয়েন্টগুলো আইডেন্টিফাই করা এবং ক্রিটিক্যালি সেগুলো পয়েন্ট আউট করে সেগুলো সলভ করা, এই যে প্রসেসটা, এই যে ম্যানেজমেন্ট, এই যে সিস্টেমটা, এটাই হচ্ছে HACCP, রাইট? সো এখানে একটু দেখো আমাদের প্রিন্সিপাল, এটার প্রিন্সিপাল হচ্ছে 7টা HACCP এর, খুবই সিম্পল, কিন্তু এটা আর কিছুই না, জাস্ট কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি এনশিওর করার জন্য কিছু একটা সিস্টেমেটিক একটা অ্যাপ্রোচ, রাইট? সো এবং এইটা প্রথম শুরু হয়েছিল হচ্ছে যে হিউম্যান ফুড কিভাবে সেফ তৈরি করা যায় সেইটা, মানে সেখান থেকে এখন এই HACCP হচ্ছে অল দ্য ওয়ে। তুমি মানে যেখানেই যাও এই HACCP আছে, HACCP এর সার্টিফিকেট না হলে তোমার এইটা ফুড সেফটি এনশিওর কেউ ট্রাস্ট করতে চায় না, বিশেষ করে দেশের বাইরে। তুমি যে ফুড প্রোডাক্টই কিনতে চাও, এইটার একটা সার্টিফিকেশন দরকার, রাইট? তো আমি আবারও বলছি যে এটা একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ, একটা ম্যানেজমেন্ট সিস্টেম যেটার মাধ্যমে আমরা ক্রিটিক্যালি অ্যানালাইসিস করে, আমরা ক্রিটিক্যালি পয়েন্ট আউট করে আমরা ফুড কোয়ালিটি আর ফুড সেফটি এনশিওর করি আর কি। সো HACCP এর 7টা পয়েন্ট আছে, 7টা প্রিন্সিপাল আছে। নাম্বার 1, আইডেন্টিফাইং হ্যাজার্ড, অ্যাসেসিং লেস রিস্ক, রাইট? নাম্বার 2, আইডেন্টিফাইং ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্টস, রাইট? আমরা যখন হ্যাজার্ড আইডেন্টিফাই করেছি, তারপরে আমাদেরকে থিঙ্কিং করতে হবে আমরা কিভাবে এটা কন্ট্রোল করব, which is critical control point, CCP. Establishing critical limit, আমরা ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট যখনই আসবে আমরা একটা লিমিট তৈরি করব, সেটাও অবশ্যই ক্রিটিক্যাল, এবং এখান থেকেই চলে আসবে যে আমরা কতটুকু পর্যন্ত নিচে অথবা উপরে কি রেঞ্জে আমরা এটা কন্ট্রোল করতে চাই। এরপরে আছে ইমপ্লিমেন্টিং এন্ড কন্টিনিউয়াস মনিটরিং। তোমার এখানে আইডেন্টিফাই করেছো, সেখান থেকে সলিউশনের প্রবাবল ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট এনশিওর করেছো, ফিক্স করেছো, ক্রিটিক্যাল লিমিট তুমি এস্টাবলিশড করেছো, এবং এগুলার ইমপ্লিমেন্টেশন এখন শুধু ইমপ্লিমেন্টেশন না, কন্টিনিউয়াস তোমার মনিটরিং করতে হবে। ইমপ্লিমেন্টিং দ্য কারেক্টিভ মেজার্স, সো এগুলো সবগুলো আইডেন্টিফাই হয়েছে, তোমার লিমিট ওকে, এরপরে তুমি ইমপ্লিমেন্ট করতেছো। এরপরেও যদি দেখো যে আপনি তো মার্ক তোমার স্যাটিসফ্যাকশন আসছে না অথবা কোয়ালিটি অ্যাচিভ হচ্ছে না, তখন কারেক্টিভ মেজার্স নিতে হবে। হ্যাঁ, যখন অল ইন প্লেস তখন ভেরিফিকেশন করতে হবে, যদি সব ঠিক থাকে তোমাকে থাম্ব আপ করতে হবে যে ইয়েস দিস ইজ রাইট এন্ড দ্যাটস হোয়াট উই ওয়ান্টেড, দ্যাট ইজ ভ্যালিডেশন, রাইট? এন্ড
এভরি স্টেপে তোমার ডকুমেন্টেশন মেনটেন করতে হবে। এই যে টোটাল প্রসেস, এইটা যদি আমরা সিস্টেমেটিক ওয়েতে ফলো করি তাহলেই, এবং এটা অবশ্যই ইন এ ট্রাস্টওয়ার্দি প্রসেস, ইন এ ট্রাস্টওয়ার্দি মাইন্ডসেট। তোমার এরকম না যে যদি বিট্রে করতে চাও যে আরে অ্যানিমালের খাবার তৈরি করতেছি, অ্যানিমাল তো আর কিছু বলতে পারবে না, রাইট? ফার্মাররাও এত কিছু বুঝবে না, সেটা কিন্তু হবে না আসলে, সেটা এথিক্যালি ঠিক হবে না। সো ট্রাস্টওয়ার্দি ওয়েতে যদি এই প্রসেসটা আমরা এনশিওর করতে পারি তাহলে আমরা হ্যাকআপকে ইমপ্লিমেন্ট করতে পারবো, রাইট? সো এখানে একটা এক্সাম্পল নিয়ে আসছি, আমাদের অলমোস্ট শেষ, 22 নম্বর স্লাইডে আছে। প্রথমে যেটা পয়েন্ট ছিল ফার্স্ট প্রিন্সিপাল, এখানে আমি একটু ভুল করেছি, এখানে আইডেন্টিফাই হবে, সরি। পড়ছো এগুলা? That's very good. That's very good. So আমি এখানে একটা এক্সাম্পল নিয়ে আসছি, আমাদের এখানে প্রিন্সিপালের যে ফার্স্ট ওয়ান আইডেন্টিফাইং হ্যাজার্ড, সেইটা নিয়ে আসছি। হ্যাঁ, এক্সাম্পল অফ দ্য ফার্স্ট প্রিন্সিপাল। এখানে আমি জাস্ট দেখাইতে চাচ্ছিলাম যে হ্যাজার্ড কোনগুলাকে আমরা বলবো, রাইট? অ্যানিমাল ফিডে এখানে নিচে দেখো, এটা অবশ্যই কাট পেস্ট করা একটা আর্টিকেল থেকে। সোর্স অফ কন্টামিনেশন ইন অ্যানিমাল ফিড, এখানে যত কিছু আসছে, রাইট, সব কিছুই আমাদের জন্য হ্যাজার্ড, কারণ এটা আইদার আমাদের যেমন কেমিক্যাল ফার্টিলাইজার আছে, রাইট? কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করলে নাইট্রোজেন ডেনসিটি হয়তো বাড়ে, রাইট? নাইট্রোজেন ডেনসিটি বাড়লে তোমার হয়তো সাবসিকুয়েন্টলি এনপিএন বেড়ে যাবে, যেটা আমার পোলট্রির জন্য অবশ্যই ডিজায়ারেবল না, রাইট? রুমিনেন্টের ক্ষেত্রে একটু ডিজায়ারেবল, বাট এটা তুমি যদি ক্যাটল ফিড তৈরি করো, যেটা তুমি দিচ্ছ যে ঠিক আছে 14% আমি সিপি দিতে চাই, বাট বিকজ অফ হ্যাভিং দ্য আদার নাইট্রোজেন দ্য সিপি পার্সেন্ট উইল বি লিটল হায়ার, রাইট? এবং সেখান থেকে নাইট্রোজেন লস বেশি হবে, যেটা এনভায়রনমেন্টাল হ্যাজার্ড অ্যাজ ওয়েল, যদি মানে অ্যানিমাল খাওয়ার পরে। সো এটা ইন এ পজিটিভ সেন্স আমি এটা একটু বুঝাই দিলাম, রাইট? এরপরে মাইক্রোবিয়াল হ্যাজার্ড আছে, মাইক্রোটক্সিন তোমরা তো বুঝোই, হেভি মেটাল আছে, রাইট? এখানে সবকিছুই তোমাদের বোঝার কথা যে এগুলা কিভাবে হ্যাম্পার করতে পারে একটা প্রোডাকশন সিস্টেমকে, অ্যানিমালের পারফরমেন্সকে, রাইট? সো এই যে তোমার সোর্স অফ কন্টামিনেশন, এটাও contaminant itself hazard, এবং different kinds of contaminants has different level of hazard as well for the animals as well as for the human. So এটা একটা এক্সাম্পল নিয়ে আসছি। আর এরপরে আমার কি আছে, আমরা যে 5টা প্রিন্সিপাল পড়েছিলাম, রাইট, সরি 7টা হ্যাকআপ ইমপ্লিমেন্টেশনে, এখন আমরা এখানে নিয়ে আসছি কিভাবে আসলে আমরা একটা হ্যাকআপ প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করতে পারবো, রাইট? সো এটার জন্য একটা টিম দরকার হবে তোমার, তুমি অবশ্যই একা কিছু করতে পারবে না। অ্যাসেম্বল আমি শর্টলি পড়ে যাই, অ্যাসেম্বল এ হ্যাকআপ টিম, ডিসক্রাইব দ্য প্রোডাক্ট, আইডেন্টিফাই ইন্টেন্ট এন্ড ইউজ, কনস্ট্রাকশন অফ ফ্লো ডায়াগ্রাম, যে তোমার কোথায় কোথায় ওই যে ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট গুলো আছে, কোথায় কোথায় কি প্রবলেম হতে পারে এটা ডিফাইন করা থাকবে, এবং প্রত্যেক জায়গায় এটা লেভেলিং করবা তুমি। সাপোজ একজন গ্রাইন্ডিং করতেছে তোমার ওয়ার্কার অথবা টেকনিশিয়ান, তুমি তাকে মানে একটা ওভারভিউ দিয়ে দিবা যে তুমি তো নতুন আসছো, এখানে এই প্রবলেম হয়, যদি প্রপার টাইমিং না মেনটেন করো তাহলে এই প্রবলেম হতে পারে, প্রপার ফ্রিকশন যদি মেনটেন না করো তাহলে এই প্রবলেম হয়, যেটা আলটিমেটলি আমাদের জন্য লস। এই ধরনের পিন পয়েন্ট তাকে আইডেন্টিফাই করে দিতে হবে, এবং এইটা নট অনলি ফর দ্য গ্রাইন্ডার বাট for the mixer and blade machine operator, হ্যাঁ, সবার ক্ষেত্রে এরকম পিন পয়েন্ট করে আইডেন্টিফাই করে তাদেরকে কেয়ারফুল করতে হবে। এবং এইভাবে টোটাল যে মিলের যখন পিন পয়েন্ট করবো, এটি একটা ফ্লো ডায়াগ্রাম হবে, এবং কম্বাইনলি অবশ্যই এটা টিম ওয়ার্কে সবাই যার যার জায়গা থেকে পারফর্ম করবে দ্য বেস্ট ইন অর্ডার টু প্রডিউস বেস্ট কোয়ালিটি ফিড। হ্যাঁ, অন সাইট
কনফার্মেশন অফ ফ্লো ডায়াগ্রাম, এটা আগেই বলে ফেলছি। লিস্ট অল পটেনশিয়াল হ্যাজার্ড, যেটা একটু আগে দেখাইছিলাম। ডিটারমিন দ্য ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্টস, যে শুধু প্রবলেম আইডেন্টিফাই না, তোমার অবশ্যই তাকে এই সেন্সও দিতে হবে যে কি করতে হবে এই ধরনের সিচুয়েশন তুমি যদি ফেস করো অথবা অবজার্ভ করো, রাইট? অথবা কোনো কারণে আনইনটেনশনালি হয়ে গেছে, তাহলে কি করতে হবে, ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট গুলো। এস্টাবলিশ দ্য ক্রিটিক্যাল লিমিট ফর ইচ সিসিপি, যেটা আগেই বলেছি। সাপোজ তোমার হচ্ছে ফ্রিকশন, অর্থাৎ যে তোমার গ্রাইন্ডার মেশিন আছে হ্যামার, দুই হ্যামার কাছাকাছি যতটুকু নিয়ে আসার কথা, যতটুকু ফ্রিকশন তৈরি করার কথা, অ্যালাউ করার কথা, সেটা হয়তো একটু কম হয়েছে কোনো কারণে, রাইট? সো তুমি দেখতেছো যে তোমার পার্টিকেল সাইজ বড়, এইখানটাও তোমার কিছু করার আছে বিফোর ইউ পাস ইট থ্রু দ্য মিক্সিং চেম্বার, রাইট? যেটা করতে হবে, তোমাকে জাস্ট একটা প্রবল সলিউশন দিয়ে দিতে হবে যে তুমি চেক করো তোমার ফ্রিকশন লেভেল, আর যদি সেটা ঠিক থাকে তাহলে আর 30 সেকেন্ড অথবা 1 মিনিট বেশি ইয়ে করো, টাইম অ্যালাউ করো, রাইট? সো এটা একটা কমন সেন্স আমি বলে দিলাম। ওকে, established a monitoring system for each CCP, যেখানে যেখানে ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট তোমার আইডেন্টিফাই করা এবং লিমিট ফিক্স করে এটা অ্যাকশনে আছে, সেখানটায় মনিটরিং একটা সিস্টেম চালু করতে হবে। এরপর এস্টাবলিশ দ্য কারেক্টিভ অ্যাকশন, যেটা মনে হয় 5 নাম্বার প্রিন্সিপালে বলেছিলাম, যে এভরিথিং ইন প্লেস বাট স্টিল দেয়ার ইজ সামথিং রং অথবা সামথিং ফিশি, যেটা তোমার এক্সপেকটেশন ফুলফিল হচ্ছে না, সেখানে একটু কারেক্টিভ মেজার আর নেয়ার অপশন রাখতে হবে। এবং এস্টাবলিশড দ্য ভেরিফিকেশন প্রসেস, এটা আর অ্যাকচুয়ালি কিছুই না, এখানে তোমরা দেখো যে ইলাবোরেট করা টোটাল প্রিন্সিপালটাকে, রাইট? ওখানে 7টা জায়গায়, এখানে 12টা নিয়ে আসছি। এবং এস্টাবলিশ ডকুমেন্টেশন এন্ড রেকর্ড কিপিং। সো প্রিন্সিপাল যখন অ্যাপ্লাই করতে যাবে একটু ভেঙে ভেঙে একটু ইলাবোরেট করেছে আর কি, নাথিং মোর। আজকেই তৈরি করা, যার জন্য দেখো অনেক আমার নিজের অনেক ভুল হয়েছে, এখানে এটা রিপিট হয়েছে, যেটা ঠিক না। গুড। এবং দ্য লাস্ট ওয়ান কি আছে? লাস্ট ওয়ান আছে, এই আরেকটা এক্সাম্পল নিয়ে আসছিলাম, যে ওই যে ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্টস, ওটা যে ক্রিটিক্যাল লিমিট আমরা করি ফিক্স করেছিলাম, সেটার একটা এক্সাম্পল along with the critical control point as well. So question number 1, যে কোনো স্টেজে of your মানে প্রোডাকশন চেইন, যে কোনো স্টেজে, do control preventive measures exist? তোমার একটা প্রবলেম হয়েছে সাপোজ গ্রাইন্ডিং এ, ওখানে কোনো প্রিভেন্টিভ মেজার আছে কিনা? যদি ইয়েস হয়, এটা জাস্ট তোমাকে একটু বোঝানোর জন্য, যদি ইয়েস হয়, is the step sufficiently designed to eliminate or reduce the likely occurrence of hazard to an acceptable level? ওই যে আমরা লিমিটের কথা বলছিলাম না, সেটা এটা। যদি কোনো প্রিভেন্টিভ মেজার নেওয়া থাকে, তাহলে সেটা কি আসলে ওয়েল ডিজাইন কিনা, সেটার লিমিট ঠিক আছে কিনা, রাইট? এটা ইয়েস হলে। আর নো হলে কি, is the control at this step necessary for safety? এখন তোমার যেহেতু মানে হাফ ডান অলমোস্ট, যে তুমি গ্রাইন্ডিং করে ফেলছো অথবা মিক্সিং করে ফেলছো, এটা থেকে তো আর ব্যাক করার কোনো সুযোগ মানে খুবই কম, যেটা তোমাকে লসে ফেলতে পারে। তখন তোমাকে কন্ট্রোল জিজ্ঞেস করতে হবে যে যেহেতু তোমার এখানে প্রিভেন্টিভ মেজার নাই, তোমার বলা আসছে যে নাই, তাহলে তোমাকে জিজ্ঞেস করতে হবে এটা কি আসলেই দরকার সেফটি ইন্স্যুরেন্সে, নাকি মানে দরকার বাট অত সিগনিফিকেন্টলি না, রাইট? সেটা তোমাকে জিজ্ঞেস করতে হবে। যদি ইয়েস হয় আনসার, তাহলে মডিফাই স্টেপ, প্রসেস অর প্রোডাক্ট, যে কোনো এক জায়গায় তোমাকে মডিফাই করতে হবে এই জায়গায় আসার জন্য, রাইট? আর যদি নো হয়, নট এ সিসিপি অ্যান্ড স্টপ, অর্থাৎ তোমার এইটা যদি মানে নেসেসারি হয়, সো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সেফটি যদি নেসেসারি না হয় তোমার, তাহলে তোমার এটা সিসিপি এখানে দরকার নেই এবং তুমি সেখানে স্টপ করে দিতে পারো এইটা। সো এটা ফার্স্ট ওয়ান চলে গেল।
ফার্স্ট ওয়ান যখন ইয়েস তখন আরো অনেকগুলা লেজ আসবে। এখানে 2 নম্বরের কোশ্চেন করছে যে ইজ দিস স্টেপ সাফিসিয়েন্টলি ডিজাইন, অর্থাৎ তোমার লিমিট সেট করা আছে কিনা, রাইট? যদি ইয়েস হয় তাহলে সরাসরি চলে আসবে সিসিপি এখানটায় এনশিওর, হ্যাঁ, তার মানে তোমার এই প্রসেস ক্যারি অন করতে পারে, রাইট? এবং যদি নো হয় আবার ফার্দার কোশ্চেন আছে, হ্যাঁ, could contamination with the identified hazard occur in excess or acceptable level, or could this increase the unacceptable level as well? যেটা মানে রেসিডিটির ক্ষেত্রে বলেছিলাম, রেসিডিটি সাপোজ শুরু হয়েছে, ওই অবস্থায় তুমি ইউজ করো, এটা ডেভেলপ হতেই থাকবে, রাইট? সো সেই কথাই বলা হচ্ছে যে তোমার যে হ্যাজার্ড, এটা অকারেন্স কি অ্যাকসেপ্টেবল রেঞ্জে, নাকি এই অ্যাকসেপ্টেবল রেঞ্জ এখন আছে সেটা আবার আনএক্সেপ্টেবল রেঞ্জে রিস্ক করতে পারে, রাইট? যদি ইয়েস হয় তাহলে অবশ্যই ফার্দার তোমার কন্ট্রোল মেজার নিতে হবে, আর যদি নো হয় তাহলে তুমি এখানে স্টপ করে দিতে পারো যে ঠিক আছে, যে তোমার হ্যাজার্ড আছে সেটা অ্যাকসেপ্টেবল রেঞ্জে, সো উই ক্যান স্টপ হিয়ার, রাইট? সো ফাইনাল কোশ্চেন হচ্ছে, উইল এ সাবসিকুয়েন্ট স্টেপ এলিমিনেট দ্য identified hazard or reduce likely occurrence to an acceptable level? যে কোন হ্যাজার্ড occurrence সেটা কি যেটা আইডেন্টিফাই তুমি করেছো, রাইট, সেটা তোমার এই যে স্টেপ নিয়েছো সেটা দিয়ে কি রিডিউস হয়েছে কিনা, রিডিউস হয়ে একটা অ্যাকসেপ্টেবল রেঞ্জে আসছে কিনা। যদি ইয়েস হয় তাহলে তোমার আর ফার্দার কোনো ইনভেস্টিগেশন দরকার নাই, আর যদি নো হয় তাহলে আবার তোমার সিসিপি ফাইন্ড আউট করতে হবে এবং আবার সে ব্যাক করবে, রাইট? সো এই হচ্ছে তোমার এক্স্যাক্টলি সিস্টেম। ফাইনালি মনে হয় জানি না 23 নম্বর স্লাইডে আছে। এখন তো অনেক কোশ্চেন হতে পারে যে হ্যাকাপ আসলে কে সার্টিফাই করে, রাইট? ওয়ার্ল্ডে আসলে তোমার অনেক অর্গানাইজেশন আছে হ্যাকাপ সার্টিফাই তোমার কোনো প্রোডাক্টের করতে হয়। তোমার আইএসও এর নাম শুনেছো তাই না? আইএসও তো কোথাও দেখেছো কোনো সাইনবোর্ডে? আইএসও স্যার এই যে রডের অ্যাড দেখা যায়। ভেরি গুড। প্রত্যেকটা জিনিসেরই আইএসও আছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন নাকি আমি ভুলে গেলাম, এনিওয়ে আমাদের বিশেষ করে ফুড অথবা ফিড, যেখানে ফুড সেফটি ইস্যু আছে সেখানেই হ্যাকআপ চলে আসবে। এটা নর্মালি আমেরিকা থেকে আগে প্রথম শুরু হয়েছিল এবং আমেরিকা এখনো কনসালটেন্সি করে থাকে। হ্যাকআপ তো আমি বলেছি একটা ম্যানেজমেন্ট সিস্টেম, রাইট? এটা তারা হুট করে চোখ বন্ধ করে তুমি অ্যাপ্লিকেশন করবা তারা দিয়ে যাবে এরকমটা না, রাইট? তারা যেটা করে তারা একটা টিম গঠন করে, একটা কমিটি করে, তোমাদেরকে ট্রেন আপ করবে, তোমাদেরকে বুঝাবে, তোমাদেরকে জ্ঞান দেবে কিভাবে কন্ট্রোল করা যায়। এরপরে তারা ইন্সপেকশনে আসবে যে তোমাকে শিক্ষা দেওয়ার পরেও তোমার কোয়ালিটি ইমপ্রুভ হয়েছে কিনা, এনশিওর হয়েছে কিনা, ফুড সেফটি এনশিওর হয়েছে কিনা, যেটা বোথ ফর অ্যানিমাল অ্যাজ ওয়েল অ্যাজ হিউম্যানের জন্য সেফ কিনা। অ্যানিমাল ফিড তো আর হিউম্যান খাবে না, বাট অ্যানিমাল প্রোডাক্ট হিউম্যান খাবে, রাইট? সো অ্যানিমাল ফিড যদি কন্টামিনেশন হয় তাহলে অবশ্যই প্রোডাক্টও কন্টামিনেট হওয়ার সম্ভাবনা থাকে, সাবসিকুয়েন্টলি হিউম্যান এফেক্টেড হবে। Therefore, food safety is kind of integral part even in the animal feed as well. So এখানে কিছু লিস্ট করা আছে, এগুলা নরমালি হ্যাকআপ সার্টিফাই করে, রাইট? আমাদের দেশে যেমন বিএসটিআই আছে, রাইট? তারা হ্যাকআপ সার্টিফাই করতে পারে না, বাট অ্যাটলিস্ট তোমাকে একটু রেঞ্জ ধরায় দেয়, হ্যাঁ। এবং তাদের অথরিটি আছে, তারা যদি ইন্টারন্যাশনাল যে হ্যাকআপ অফারিং যেসব অর্গানাইজেশন আছে, ইনশিওরিং অর্গানাইজেশন, তাদের থ্রুতে বিএসটিআইও একটা ভালো অর্গানাইজেশন হতে পারে, একটা এফেক্টিভ অর্গানাইজেশন হতে পারে যারা এই সার্টিফিকেশন দিতে পারবে, রাইট? সো হ্যাকআপ আমি যেটা একটু আগে যে লিস্টগুলো দিয়েছি, এরা নর্মালি একটা কমিটি করবে প্রথম, সেই কমিটিটা হবে একজন চেয়ারম্যান, যারা ওই রেসপেক্টিভ কোম্পানি থেকে একজন চেয়ারম্যান হবে, রাইট? এরপরে যারা তোমার কনজিউমার তাদের থেকে যাদের নলেজ আছে তাদের থেকে কিছু
পার্সেন্টেজ আসবে। প্রোডাক্ট স্পেশালিস্ট হিসেবে কিছু থাকবে। কোন ধরনের প্রোডাক্ট তৈরি করতেছো তুমি? আমরা অ্যানিমাল ফিড নিয়ে কথা বলতেছি, যার জন্য অ্যানিমাল প্রোডাকশন রিলেটেড নলেজ। প্রোডাকশন অপারেটর, যারা নর্মালি ইঞ্জিনিয়ার, তাদেরকে রাখা হয়। এবং দীর্ঘদিনের অভিজ্ঞ ইঞ্জিনিয়ার না, নন টেকনিক্যাল, বাট উইথ দ্য এক্সপিরিয়েন্স দে বিকাম স্কিল, তাদের থেকেও পার্সোনাল রাখতে হবে। এবং ট্রান্সপোর্ট প্ল্যানার, ভেহিকল অপারেশন যারা করে, লজিস্টিক যারা দেখে। এবং এর বাইরেও তোমার যদি মনে হয় যে আরো এক্সটার্নালি অনেকেই আছে অ্যাসিস্ট করে, রাইট, তাদেরকে রাখতে হবে। এই ধরনের একটা কমিটি করে ওই যে অর্গানাইজেশন আগে দেখাইলাম, তারা এই হ্যাকআপ সম্পর্কে বিস্তর তাদেরকে আইডিয়া দেবে, ট্রেনিং দেবে। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে যার যে কাজ তাকে সেখানে সিসিপি আইডেন্টিফাই করে তার কন্ট্রোল অথবা প্রিভেন্টিভ মেজার এবং ফিক্সিং দ্য লিমিট সবকিছু তাদেরকে শিখাই দেবে, মানে এক্সপার্ট বানাই দেবে। বানাই দেওয়ার পরে একটা টাইম লাইন দেবে, এটা তোমরা কাইন্ড অফ প্রফেশনারি অপারেশন ফর দ্য টাইম বিং। যখন অপারেশন করে তারা এক্সপার্ট হয়ে গেল, এরপরে সার্টিফিকেশন আসবে। সো ইট টেক্স টাইম। যেমন যে কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে তোমার মেম্বার হতে গেলে তোমাকে আগে অবজার্ভ করবে, রাইট? সেটা তোমার কোনো অর্গানাইজেশন হতে পারে, কোনো কান্ট্রি হতে পারে, রাইট? অবজার্ভ করে আগে। সো এই ধরনের একটা প্রসেস ইন প্লেস হ্যাকআপ সার্টিফিকেশনের জন্য। এবং একবার হ্যাকআপ সার্টিফিকেশন পেয়ে যাওয়া মানেই মার্কেটে তোমার ডিমান্ড, বাংলাদেশি কনটেক্সটে না হলেও বাইরের কনটেক্সটে, ইউ আর সেফ। দ্যাট মিন ইউ ক্যান produce as much as you want and you can sell it, of course, by ensuring the quality. So এতটুকুই আমার আজকের কন্টেন্ট ছিল। অনেকটা সময় নিয়ে ফেলেছি, প্রায় 1.5 ঘন্টা। কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন নাই? তোরা হয়তো সব করতে হবে এখানে। যে একটা ছেড়ে গিয়েছি, যেমন এইটা ছেড়ে গিয়েছি, এখানে আর কিছুই না। তোমার ফিনিশ প্রোডাক্টের কোয়ালিটি কি কি ভাবে এনশিওর তুমি করবা, রাইট? সেটা এখানে একটু দেয়া আছে। এবং মানে কোনো ইকুয়েশন নাই, কিছুই নেই, জাস্ট হচ্ছে পড়লেই বুঝবা আর কি। কারো কোনো কোশ্চেন? সবাই আছো? ঘুমাইছে নাকি কেউ? না জি স্যার, আসি তো স্যার আমরা। সাব্বির ঘুমাইছো? স্যার আছে স্যার। আসি স্যার। স্যার সবাই আছো? রিনা ঘুমাইছে নিশ্চয়, তাই না? রিনা? হ্যাঁ স্যার আছি। আচ্ছা, ভেরি গুড। আজকের এখান থেকে কোশ্চেন থাকবে, ঠিক আছে? আর কিছু শুনতে চাও? স্যার জি, একটু স্যার। কথা বলতে পারি একটু স্যার? হ্যাঁ, স্যার একটু কমায় দেন স্যার, আদার যে শিটগুলো আছে। তুমি কে যেন? রিমু না? রিমু, আমাকে একটু বুঝাও তো যে অ্যানিমাল নিউট্রিশন ফিডিং এ আমার যে ভলিউম ছিল সেই তুলনায় এটা কয় গুণ এই সাবজেক্টের কন্টেন্ট? অনেক বেশি, তাই না? আচ্ছা, ফ্রাঙ্কলি কে কে বলবা? মার্জিয়া আছো না ঘুমাইছো? না স্যার আছি। তুমি ফ্রাঙ্কলি আমাকে বলো তো স্পষ্ট করে যে কন্টেন্ট অ্যানিমাল নিউট্রিশন এন্ড ফিডিং এ বেশি ছিল না ফিড প্রসেসিং এ বেশি? আর স্যার এরপরে আমাদেরকে একটু যদি গাইডলাইন দিয়ে দিতেন আমাদের জন্য একটু ভালো হইতো স্যার। এমনিতেও তো সবগুলো পরীক্ষা মানে প্রেশারের উপর দিয়ে আছে।
আমার কি কোশ্চেন এটা ছিল? না স্যার, এমনিতে কমই ছিল, ওই তোমরা অনুযায়ী কম। তোমাকে মার্কেটিং এ দিলে তুমি খুব ভালো করবে নিশ্চয়। যাই হোক, আমি মনে হয় আজকে সহ কয়টা 4টা-5টা ক্লাস নিয়েছি, তাই না? খুব বেশি ক্লাস নিইনি। ইদানিং আমি নিজে মনে হয় ফাঁকিবাজি করতেছি, যেটা স্যার আমার ভালো। টোটাল 7টা ক্লাস স্যার। চিন্তা করো কত কম ক্লাস নিয়েছি, এত স্যার কম। তারপরেও সিলেবাস স্যার কম যদি হলেও তো স্যার একটু পড়া তো অনেক স্যার। আচ্ছা, যাই হোক, সারা জীবনই তো সাজেশন দিয়ে আসলাম, তাই না? এখানে কন্টেন্ট এত কম যে সাজেশন দিলে তোমরা ক্ষতিগ্রস্ত হবা, যে তোমার হয়তো 5টা আনসার করতে হবে, 4টা কমন পড়ছে আর একটা পড়ে নাই, কারণ সাজেশনের বাইরে তো তোমরা পড়ো না। Right? যার জন্য তোমার তোমাদের ভালোর কথা চিন্তা করে কোনো সাজেশন নাই, যা পড়াইছি সবগুলা থেকে 321টা কোশ্চেন থাকবে, তোমরা 15টা অ্যান্সার করবে, ঠিক আছে? there is no math, there is no complicated things, কোশ্চেন অনেক সহজ হয়েছে, যার জন্য ভয়ের কোনো কারণ নেই, জাস্ট পড়ে যাও। বাইরে আর কিছু পড়তে চাও? ম্যাটেরিয়ালস আছে আমার কাছে, দিয়ে দেবো কালকে। না স্যার। যা পড়িয়েছি তাই, হ্যাঁ, এর বাইরে যদি expect করো, আমি অবশ্যই আমার রেডি আছে, সমস্যা নেই, আমি দিয়ে দেব। বাট আমি মনে করি যে যেহেতু শর্ট সেমিস্টার, মনে হয় যতটুকু কভার করেছি 7 লেকচারে ততটুকুই পড়ার চেষ্টা করো, আশা করি সব কমন পাবো। স্যার ইন কেস অফ যদি স্যার ওই দিন আমাদের মানে প্র্যাকটিক্যালটা যদি আপনি এমসিকিউ আকারে নেন, তাহলে স্যার ওইখানে কি রকম এমসিকিউ থাকবে স্যার? সেটা ডিসিশন নাও আগে। এমসিকিউ যেরকমটা ইয়েতে দিছো মিডটার্মে, জি স্যার, ঠিক আছে স্যার। স্যার এমসিকিউ এর জন্য অন্তত যদি একটু শীটটা একটু কমায় দিতেন স্যার, এমসিকিউ এর জন্য আর কি, মানে ল্যাবের জন্য। তোমরা আগে ডিসিশন নাও যে পরীক্ষা দিবা নাকি দিবা না, যদি দাও তখন এক ধরনের, না দিলে আরেক ধরনের, ঠিক আছে? জি স্যার, পরীক্ষা তো আমরা ওরকম করে দিলেই স্যার মোটামুটি 1 পড়ার মধ্যে আমাদের হয়ে যাবে স্যার, ভালো হবে স্যার। তবে আমি দেখেছি যে তোমরা মেজরিটি ভালো করেছো আর কি, এভারেজ মার্কস অনেক ভালো। দুই একজন তো একটু মানে আপস এন্ড ডাউনস হতেই পারে, এটা কোনো সমস্যা না। হয়তো অ্যাডাপ্টেশনের কারণে প্রথমবার এই ধরনের কোশ্চেন, যার কারণে হয়তো অনেকে এক্সপেক্টেড মার্কস পায়নি, 1-2 মার্কস কম পেয়েছে। বাট এভারেজ যে রেজাল্টস, আমার মানে দায়িত্বের জায়গা থেকে আমি যেটা দেখি, অলওয়েজ এভারেজ দেখি, এভারেজ মার্কস অবটেইন খুবই ভালো। It's better than taking a written exam. এ মাইনাস পেয়েছে কয়জন ইয়েতে, এর মধ্যে টিউশন ফিডিং এ? স্যার আমি পাইছি মাইনাস। 5জন 6জন, তুমি পেয়েছো, মহসিন পেয়েছে মাইনাস, আর কে? হাবিবা, আর কে? মার্জিয়া পেয়েছে মাইনাস? মার্জিয়া এ মাইনাস? জি স্যার। না স্যার। কষ্টের শেষ নাই, হ্যাঁ? এ মাইনাসও পাও নাই, চিন্তা করো তাই কেমন লিখছিলাম। এনিওয়ে, দ্যাট শুডন্ট বি এক্সাম্পল। তোমরা সবাই ভালো, অবশ্যই ভালো করবে, শুধুমাত্র বেশি ডিপেন্ড করেছো, পড়াশোনা কম করেছো, যার জন্য হয়তো এরকম হয়েছে। তার মানে এরকম না যে আমার সব সাবজেক্টে এরকম হবে। এই সাবজেক্টটা ভালো করে পড়ো, অনেক সুন্দর পরীক্ষা হবে, তোমাদের এভারেজ মিড টার্মের মার্ক ভালো, রাইট? আর আজকে একজন এসেছিলেন না, 74 আইডি, ইজ হি প্রেজেন্ট? আইডি নাম্বার 74। Okay, Yes, sir. you're supposed to come to my office after finishing this exam. I would like to talk to you. Okay.
প্রেজেন্টেশনে তোমাদের একটা গ্রুপ পেয়েছিল 9, আর এটা হাইয়েস্ট মার্কস, আর লোয়েস্ট মার্কস হচ্ছে 5.5। সব মিলায়, আমি প্রেজেন্টেশন আলাদা করিনি, তোমাদের সব মিলে। এর মধ্যে তো অবশ্যই ইন্ডিভিজুয়াল পারফরমেন্স আছে, যার জন্য তোমার একটু আপস এন্ড ডাউনস হবে, রাইট? তবে আমি এভারেজ মার্কসটা বলতেছি, সেটা হচ্ছে 5.5 গ্রুপের। সাপোজ তোমার গ্রুপে একজন হচ্ছে পার্টিসিপেটই করেনি, রাইট? তোমার গ্রুপের এভারেজ মার্কস যদি 7 হয়, সে অবশ্যই 7 পাবে না, বুঝছো কথা? এনিওয়ে, আজকে আমি জানি না তোমরা পড়ছো কিনা অথবা পড়া শুরু করেছো কিনা, তবে না করলেও দোষের কিছু নাই। মাথা ঠান্ডা করো, পরে কাল থেকে পড়া শুরু করো, এবং 7টা ক্লাসে 7টা শীট চোখ বন্ধ করে মুখস্থ করে ফেলো, তাহলে পরীক্ষা ভালো হবে। স্যার নেক্সট এক্সামটা স্যার একটার সময় নেওয়া যায় না স্যার? দেখতে হবে, আমাদের প্রবলেম হচ্ছে আমাদের 4টা ব্যাচ, আমরা শিক্ষক 4 জন, আমাদের 2 টাইমে পরীক্ষা নিতে গেলে ম্যাডামরা অসুস্থ হয়ে যায়, হ্যাঁ, তাদের বেবিরা আছে। স্যার 2 ব্যাচেরই যদি পিছিয়ে দেওয়া যায়। আমাকে তাহলে রুটিন দেখতে হবে আসলে কি কি এক্সাম, আমি একটু দেখি, ওয়েট। জি স্যার, স্যার যদি একটাই এক্সাম দেওয়া যায় ভালো হয় স্যার আমাদের জন্য, কারণ সকালে 9টায় অনেক বেশি প্রেসার হয়ে যায়। তোমাদের কি 9টায় দেয়া আছে? 9:30। আচ্ছা, এই হচ্ছে কালকে 29 তারিখ যাচ্ছে, এমব্রায়োলজি এন্ড ফিড প্রসেসিং। এমব্রায়োলজি কার, কে পড়ায়? মার্জিয়া? মার্জিয়া ম্যাম। মার্জিয়া ম্যাম। আচ্ছা, দেখা যাক, একটার সময় চাও, তাই তো? তোর সময় যাও একটায়? জি স্যার। 12:30 হলে স্যার বেশি ভালো হয়, 12:45 আসতে না সময় শোনো, একটা মানে একটা না, কারণ এখন হচ্ছে ওই যে 4টার সময় অফিস আওয়ার শেষ, 4:10 বাস অনেকেই ধরতে হয়, রাইট? যার জন্য কমপক্ষে 15 মিনিট আগে শুরু করলে আমরা সেফ সাইডে থাকি, কারণ আমাদের খাতা প্রসেসিং এর ব্যাপার আছে। ওটা মানে যেদিনের পরীক্ষা সেদিনে প্রসেস না করলে টাইম আছে স্যার, এটাই ভালো স্যার, 12:45 ওটাই ভালো। 15 মিনিট আমাদেরকে সময় দিতে হবে, হ্যাঁ। সো যদি একান্ত ম্যানেজ করতে পারি তাহলে 12:45, লাইক টুডে, ওকে? সো এনিওয়ে, অল দ্য বেস্ট এন্ড বেস্ট অফ লাক তোমাদের নেক্সট এক্সামের জন্য, অনেক সহজ এক্সাম। আজকে পরীক্ষা কেমন হয়েছে? স্যার পরীক্ষা অপশন কম ছিল, একটা অপশন দেওয়া উচিত ছিল আর একটা বেশি। কয়টা থেকে কয়টা চেয়েছিল? স্যার 7টা থেকে 6টা লিখতে হয়েছে। 6টা। আরেকটা অপশন থাকলে হয়তো আমাদের পরীক্ষাটা আরো ভালো হতো। আরেকটু ভালো হইতো স্যার। কেন, পরীক্ষা তাহলে খারাপ হয়েছে? স্যার আশানুরূপ না স্যার। পরীক্ষা স্যার অনেক খারাপ হয়েছে স্যার, মানে প্রশ্ন স্যার এমন করছে যে আপনার অনেক হিউজ লেখা মার্ক হচ্ছে 0.8। স্যার কোশ্চেন তো বাকি 20টা করছে স্যার, বাকি 10টা থেকে 7টা লিখতে হয়, 3টা বেশি থাকে স্যার, আমাদের তো একটা মাত্র বেশি দিছে। মাঝে মাঝে কি এই ফিলিংটাও নিতে দোষ আছে, যে তোমরা বাকৃবি ছাত্র, দোষ আছে এই ফিলিং নিতে? স্যার আমাদের স্যার প্রশ্ন সুন্দর ছিল স্যার, তাহলে তো তবে স্যার আমাদের অপশন একটু বেশি প্রশ্ন দেয় কোয়ান্টিটিটা কম হয়ে গেছে। আচ্ছা শোনো, এখন হচ্ছে মানে আমি তোমাদের পরীক্ষা কমিটির সভাপতি আমি, আর মডারেটর এবং সভাপতি ইচ্ছা করলেই কোর্স টিচারের বাইরে কিছু করতে পারে না। তোমার কোর্স টিচার যদি চায় যে আমি 6টা থেকে 5টা চাই, মডারেটর অবশ্যই 7টা থেকে 5টা দিতে পারবে না, কারণ মডারেটর নতুন কোনো কোশ্চেন তৈরি করে না,
করবে না, ঠিক আছে? সো বোথ ফার্স্ট সেটার এবং সেকেন্ড সেটার দুইজনেই, সেকেন্ড সেটার তোমাদের কে যদি, আচ্ছা তাই না? তোমার এরকম হতে পারে, কারণ উষা ম্যাডাম তো পড়াইছে, কোশ্চেন তো মনে হয় এটা আমি করছি। অবশ্যই না, একজনের কোশ্চেন স্যার কখনো ম্যাম তো হিউজ পড়াইছে স্যার, কিন্তু স্যার আমরা লেকচার শিট অনেক লেট পাইছি, মানে ম্যাম অনেক ভালো পড়াইছে কিন্তু স্যার যেহেতু অনেক কম টাইমে শেষ করছে, মানে আমরা লেট সবকিছু পাইছি, এই কারণে স্যার একটু ঝামেলা হয়েছে। হ্যাঁ, আর আর একটা বিষয় হচ্ছে যে মার্জিয়া বলেছিল যে 21 তারিখের পরীক্ষা 24 তারিখ দাও, তোমরা একটু শব্দ করো নাই, রাইট? পরীক্ষা দিয়ে ফেলছো, আর এরপরে বন্ধ কম পাইছো, আমার সামনে আইসা মিছিল শুরু করেছে যে পরীক্ষা পিছাই অথবা না দেই, তাই না? তো যেখানে যেরকম, তো যাই হোক, হয়তো একটু সময় কম পাইছে, বাট কোশ্চেন মডারেশন হয়েছে সুন্দরভাবে। আমি যেহেতু ওই কমিটির সভাপতি, এবং যেটা হয়েছে যে কোর্স টিচারের ল্যাঙ্গুয়েজকে আমরা ফোকাস করি, কারণ কোর্স টিচার যেহেতু পড়ায়, রাইট? কোর্স টিচারের কোশ্চেনিং ল্যাঙ্গুয়েজ যদি আমরা ফোকাস, এটা আমাদের মানে কি বলি, একটা ট্যাকটিক্স, যে কোর্স টিচার পড়াইছে তাহলে ছাত্ররা ওনার কোশ্চেনকে ভালো বুঝবে, রাইট? সো সেম টাইপের এক্সপ্রেশন যদি সেকেন্ড সেটারে থাকে সেটা নিয়ে আসি, অথবা ডিফারেন্ট এক্সপ্রেশন থাকলে ফার্স্ট সেটারের এক্সপ্রেশন যেরকম ওই রকম করে সেকেন্ড সেটারের কোশ্চেন উপস্থাপন করা হয়। দেয়ারফর তোমাদের কাছে মনে হয় হয়তো যে সবকিছু হয়তো ম্যাডামের কাছ থেকেই নেওয়া হয়েছে, মডারেশন হয়নি। মডারেশন না হওয়া এটা অবজেকশন, বুঝছো? মডারেশন অবশ্যই হয়েছে। কালকে 31 তারিখ কোশ্চেন পাইলে তোমাদের মনে হবে যে আমি সবটা আমার কোশ্চেন, কিন্তু অ্যাকচুয়ালি না। হ্যাঁ, তো এনিওয়ে, প্রত্যেক সাবজেক্টে ইকুয়ালি তোমাদের পরীক্ষা হবে না, আপস এন্ড ডাউনস হবে। কিছু সাবজেক্টে কন্টেন্ট বেশি, সময় কম পাবা। কিছু সাবজেক্ট অনেক সহজ, সহজ করে পড়ে গেলে পরীক্ষা খারাপ হয়, সেরকমটা হতে পারে। সো একটা সাবজেক্টের ভেরিয়েশন থাকবেই, সব মিলায় আসলে তোমাদের এই ডিগ্রি এটা মেনে নিতে হবে আর কি, রাইট? সবসময় প্লাস পাবা, কখনো বি প্লাস পাবো না, তাহলে তো হয় না। বি প্লাসের স্বাদ বুঝো, সবকিছু যে এ প্লাস পাওয়ার মতো লেখো তা না। অনেক তো বলেছি মনে হয় যে ল্যাবলায় এ প্লাস পাও, এটা তোমার একার ক্রেডিট না, এখানে তোমাকে দিয়ে দেওয়া হয়। কিন্তু থিওরিতে তোমরা যা পাও সেটা আমি বলবো যে তোমাদের ক্রেডিট অবশ্যই, কিন্তু যেটা না পাও সেটাও তোমাদের ক্রেডিট, তাই না? এডিশন নিয়ে এবার আমার প্রতি তোমাদের খুবই রাগ, তাই না? শুধু আমার কোর্সে এরকম করেছো, আর কারো কোর্সে এরকম হয় নাই? এবার মার্জিয়া, মার্জিয়া ম্যাডামের সাবজেক্টের কি অবস্থা? স্যার বেশি ভালো না স্যার। মানে আমার থেকে খারাপ? জি স্যার। আচ্ছা, তাহলে তাহলে শোনো, তাহলে তোমরা বুঝো যে ওভারঅল তোমাদের পারফরমেন্স খুব ভালো ছিল না। যদি একটা সাবজেক্টে খারাপ করতে তাহলে তোমরা তো আমাকে ব্লেম করতে, স্যার রাগ করে আছে আমাদের প্রতি, রাগ করে করে খাতা দেখছে যার জন্য। তোমরা যদি ম্যাডামের কোর্সেও খারাপ করেছো কমপক্ষে একটাতে, মার্জিয়ার কোর্সে তো খারাপ করেই, তোমরা তাকে ভয় পাও বেশি, রাইট? তার মানে তোমাদের ওভারঅল এবার খুবই খারাপ অবস্থা ছিল। সেখান থেকে বের হয়ে আসার চেষ্টা করো, টেক এভরিথিং ইজি, যেটা যেভাবে পড়তে হয় সেভাবে পড়ার চেষ্টা করো, এবং বার্গেন কম করার চেষ্টা করবো, রাইট? আমার সাথে তো করেই সব সময়, ম্যাডামদের সাথে কম করার চেষ্টা করবো। আজকে যদি ম্যাডাম, কেন এত রাগ হয়েছে আমি জানি না তোমাদের, আজকের উনি 45 স্ট্যান্ডার্ডে ইয়ে করবে, মানে 15 মার্কস বাদ দিবে তোমাদের, এরকম রাগ করে আমাকে বলছিল, স্যার আমি এটা করবো আজকে। কারণ যত বড় হচ্ছে তত বেশি মানে লাগাম ছাড়া হয়ে যাচ্ছে তোমরা, তোমাদেরকে কন্ট্রোল করা মুশকিল। মহসিনের মতো ছেলেও দেখে, দেখায় এবং কথা বলে, রাইট? সো এবং শুধু মহসিন না, হোল ক্লাসে এই অবস্থা ছিল। গুটি কয়েক মানে ছেলে এবং মেয়ে, তারা আমার দেখা মতে চেষ্টা না করে না ডিস্টার্ব করার, ঠিক আছে? এই গুটি কয়েক বাদ দিয়ে বাকি সব আছে।
সো গাইনোকোলজি যে তোমরা খুব ভালো পরীক্ষা দিয়ে ভালো করবা সেরকম আশা করার কারণ নাই, অলরেডি অ্যাঙ্গার হ্যাজ বিন কনসেন্ট্রেটেড। এর ব্যাপার না, বাকি পরীক্ষাগুলো ভালোভাবে দাও আর তোমরা ডিসিশন নাও যে আমার এমসিকিউ পার্টটা শেষ করে ফেলা যায় কিনা, সেটা একটু ডিসিশন নাও। ঠিক আছে, আজকে রিল্যাক্স হওয়ার জন্য তোমরা একটা সিনেমা দেখো অথবা নাটক দেখো হাসির, ঠিক আছে? দেখে রিল্যাক্স স্যার একটা সিনেমা সার্চ করেন স্যার সুন্দর মতো। ইংলিশ সিনেমা দেখো? না স্যার বাংলার মধ্যেই স্যার। না, বাংলা সিনেমা আমি মানে নরমালি এটা বলতে খারাপ শোনা যায়, বাট কতদিন বাংলা সিনেমা দেখি না আমি জানি না। রাইট, তুই সাকিব খানের মুভি দেখ। কি? হ্যাঁ। আচ্ছা ভাই, আমাদের প্রফেসর জন নাশ নাম শুনেছ? আচ্ছা, ইনি একজন নোবেল বিজয়ী একজন প্রফেসর, যার জীবনকে নিয়ে ইংলিশ সিনেমা হয়েছে দ্য বিউটিফুল মাইন্ড, রাইট? খুবই ভালো একটা সিনেমা, দেখতে পারো। বাট ইংলিশ সিনেমা নরমালি আছে 1-1.5 ঘন্টার হয়, এটা একটু বেশি লম্বা, তবে দেখলে ভালো লাগবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান, রিল্যাক্স করো, কাল থেকে পড়াশোনা শুরু করো। পরীক্ষা কনফিডেন্স থাকলে অবশ্যই ভালো হবে তোমাদের। স্যার স্যার আমাদের পরীক্ষাটা স্যার ওই মানে 12:45 একটু নেওয়ার যদি আপনি ব্যবস্থা করেন তাহলে আমাদের জন্য ভালো হবে আর কি। হ্যাঁ, এই প্রপোজাল দেওয়া আছে আমার, ওটা কনসিডারেশনে আছে, আমি দেখি কালকে আসি, ঠিক আছে? তোমাদের এমব্রায়োলজি কার কার রিপিট আছে বলো তো? তোমাদের নাই কারো? রিপিট এক্সাম থাকলেই ঝামেলা, ঠিক আছে? এমব্রায়োলজি তোমাদের রিপিট থাকার কথা না। না, এমব্রায়োলজি রিপিট থাকলে এটাই ইনভেস্টিগেট কালকে করতে হবে, যদি রিপিট না থাকে ইজিলি নেওয়া যাবে, কোনো সমস্যা নেই, রাইট? সো দেখা যাক। আমি জানাই দেবো, মহসিন কালকে আমাকে নক করো, আমি জানাই দেবো, সমস্যা নেই, ঠিক আছে? সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান, সবাই নিশ্চয়ই